লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জাকারিয়া শেখ মাহি। ওনার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তো এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে, যদিও বা সেই বড় ভাই নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তো চলুন শুরু করি ঘটনা। এটা ঘটেছিল 2003 কি 2004 সালের দিকে। তো এই যে জাকারিয়া শেখ মাহি উনি যে বড় ভাইয়ের কাছ থেকে পাঠিয়েছেন, সেই বড় ভাইয়ের বাবারা ছিল 2 ভাই 6 বোন। এর মধ্যে ওনার বাবা ছিলেন ছোট ছেলে। তো ওনার বাবা লেখাপড়া ঢাকাতে করতেন। লেখাপড়া শেষ করে ওনার বাবা ঢাকাতে একটা নাম করা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করতেন। ওনার দাদু ছিলেন একটু ধনী গোছের। তো ওনার দাদু মারা যাওয়ার কারণে জমি জমা বেশ অনেকই ছিল, সেগুলো ভাগাভাগি হয়ে গেল। তো ওনার দাদার যেই জায়গা জমি ছিল সেগুলো মানে ওনার যেই চাচা বা যে চাচি মানে ইয়েরা ছিল, ফুপুরা ছিল, তাদের মধ্যে ভালো ভালো জায়গা জমিগুলো ভাগ হয়ে যায়। যেহেতু ওনার বাবা ঢাকাতে থাকতেন, তো যেহেতু উনি গ্রামে থাকতেন না, এই জন্য যেই জমিগুলো মোটামুটি একটু জঙ্গল গোছের আর কি, আর যেই জমিগুলো জঙ্গলের দিকে আছে, এইগুলো ভাগ ওনার বাবা পেয়েছিলেন। তো জমিগুলো ভাগে পাওয়ার পর ওনার বাবা চিন্তা করলেন যে ঢাকায় তো সারা জীবন থাকা যাবে না, একটা সময় তো গ্রামে যেতেই হবে। এই কারণে উনি গ্রামে বাড়ি করার সিদ্ধান্ত নিলেন। তোমার বাবা যখন জঙ্গল পরিষ্কার করে বাড়ি তৈরি করার কাজ শুরু করলেন, তখন কিছু টুকটাক সমস্যা দেখা দিল। যেমন শ্রমিকরা যখন কাজ করার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠে বা নিচে নামে, তখন নাকি কেউ তাদেরকে ধাক্কা দিত। বাড়ির বেসমেন্ট তৈরি করার সময় তো যখন এটা করা হলো, তখন তো উপর দিকে ওঠার জন্য একটু সিঁড়ির মতো করা হয়েছিল। মূলত ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় নাকি কেউ তাদেরকে ধাক্কা দিত। ধাক্কাকে নিচে পড়ে যে খুব বড় ধরনের আহত হতো তা নয়, কিন্তু এরকমটা ধাক্কা তারা খেত। আর যে রড গুলো সেখানে লাগানো হয়েছিল, এই রড গুলো যদি কেউ নাড়ায় তখন এক ধরনের ঝনঝন ঝনঝন শব্দ হয়, এরকম শব্দ শোনা যেত। আর রাতের বেলা একাধিক মানুষের চলাফেরার শব্দ পাওয়া যেত, কারণ ওইখানে যে মিস্ত্রিরা কাজ করতো তারা রাতের বেলা ওখানে থাকার জন্য জায়গা করে নিয়েছিল, যারা মূলত এটা শুনতো। এভাবে যখন শব্দ চলতে থাকলো, এদিকে যিনি এই বাড়ি তৈরি করছেন তিনি তো ঢাকায় থাকেন, তিনি উপস্থিত থাকেন না। ওখানে এক রাজমিস্ত্রি ছিল, তার আন্ডারে অনেকগুলো লোক কাজ করতো। এই রাজমিস্ত্রির নাম ছিল আব্দুল কুদ্দুস। মূলত এগুলো পাহারা দেওয়ার জন্য, এবং উনি বেশ ভালো এক্সপার্ট একজন লোক ছিল। তো এই আব্দুল কুদ্দুস সার্বিক দায়িত্বে ছিলেন। কিছু শ্রমিক থাকতো, কিছু শ্রমিক চলে যেত। তো একবার কি হলো, আব্দুল কুদ্দুস আছেন, ওই রাত্রে কোনো শ্রমিক নেই, তারা যে যার বাড়িতে গেছেন, পরের দিন সকালে আসবেন। পরের দিন সকালবেলা শ্রমিকরা এসে দেখে যে আব্দুল কুদ্দুস, তার দেহ মাথা থেকে কোমর পর্যন্ত বালির নিচে, নির্মাণ কাজ করার জন্য বালি স্তূপ করা হয়েছিল, সেই বালির নিচে কোমর থেকে উপরের অংশ মানে পায়ের তলা পর্যন্ত বাইরে বের করা আছে। এটা থেকে সবাই ভয় পায়, আর কোন শ্রমিক সেখানে কাজ করতে চায় না। বেশ কিছুদিন কাজ বন্ধ থাকে। তো যিনি বাড়ি নির্মাণ করছেন তিনি আসেন ঢাকা থেকে, পরে হুজুর ডেকে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। তারপর আর কোনো সমস্যা হচ্ছিল না। মাসখানেকের মধ্যে বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়। তারপর ওই বাড়ির সদস্যরা সেখানে বসবাস শুরু করেন। যিনি ঘটনা বলেছেন তিনি হলেন ওনার বাবা মায়ের একমাত্র সন্তান। ওনার রুমটা ছিল ওই বাড়ির একটা কর্নারে, আর ওনার মা বাবার রুমটা ছিল ডাইনিং রুম পার হয়ে তারপর। তো ওনার রুমে উনি দেখতেন যে মাঝে মধ্যেই যে আয়নাটা, ওনার রুমে যে আয়নাটা লাগানো ছিল সেটা নাকি হঠাৎ করে কালো হয়ে যেত। তো উনি মনে করতেন এটা ওনার চোখের ভুল। হঠাৎ এক রাত্রে উনি স্বপ্নে দেখেন যে ওনার পায়ের কাছে একটা কালো কুচকুচি অবয়বের মানে কেউ বসে আছে। ওনার চোখে চোখ পড়তে একটা অট্ট হাসি দিয়ে চোখের পলকে ওনার বুকের উপর চেপে বসে, আর ওনার মাথার চুল একটা একটা করে ছিঁড়তে থাকে। এক হাত দিয়ে ওনার চুল ছিঁড়ছে, আর এক হাত দিয়ে ওনার 2 হাত চেপে ধরে আছে। উনি যেন কোনো কথাই বলতে পারছিলেন না। হঠাৎ করে এই কালো কুচকুচে লোকটা ওনার বুকের উপর থেকে এক লাফ দিয়ে সরে গিয়ে জানালা ভেদ করে মিলিয়ে গেল। উনি ঘুম থেকে উঠে দেখেন ফজরের আজান হচ্ছে। বিছানা থেকে উঠে লাইট জ্বালানোর পর উনি যে দৃশ্য দেখেন সেটা দেখে উনি ভয় পেয়ে যান। উনি দেখেন যে স্বপ্নে উনি দেখেছিলেন যে লোকটা ওনার পায়ের কাছে প্রথমে বসেছিল, আর সেখানে ছাইয়ের মতো কিছু কালো জিনিস পড়ে আছে। আর ওনার যে 2 হাত, এক হাত দিয়ে ওই অবয়বটা চেপে ধরে রেখেছিল, ওই 2 হাতে কালির মতো কিছু একটা লেগে রয়েছে। আর যেটা দেখে উনি আরো বেশি ভয় পান সেটা হলো উনি খেয়াল করেন মাথার কিছু কিছু জায়গায় চুল নাই।
উনি ওনার রুম খুব ভালো করে খুঁজেন, কোথাও সেই চুল আর দেখতে পান না। সকাল 11টা নাগাদ ওনার আম্মুর সাথে এই ঘটনা শেয়ার করেন। তখন ওনার আম্মু বললেন যে নতুন বাড়ি তো দ্রুত পরে ঘুমাতে হবে, আর দরজাটা খোলা রাখতে, আর রুমের লাইটটা বন্ধ করা যাবে না। ওনার বেশ কিছুদিন ওনার কাছ সাথে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এই দিনের পর থেকে, মানে ওই যে রাত্রে ঘটনাটা ঘটেছিল, এরপর থেকে ওনার ঘুম অনেকটা হালকা হয়ে যায়। বেশ কিছুদিন পর এক রাতে উনি ঘুম চোখে দেখতে পান যে ওনার বাবা ওনার রুমের লাইটটা বন্ধ করে দিল। তো উনি চিন্তা করেন হঠাৎ করে বাবা আসলো করতে গিয়ে, শুধু ঢাকায় ছিল, আর ওনার ঘরের লাইটটা বন্ধ করে দিল কেন। এই চিন্তা করতে করতে দেখেন যে সেই কালো কুচকুচে অবয়বটা ওনার পায়ের কাছে এসে বসে ওনার পা ধরে এমন একটা হেঁচকা টান মারেন, এক হেঁচকা টানে বিছানা থেকে নিচে পড়ে যান। আর বিছানা থেকে নিচে পড়ার পর কালো কুচকুচে অবয়বটি ওনার বুকের উপর চেপে বসেন। এই কারণে ওনার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। এইবার উনি ওই চেহারাটা খুব স্পষ্ট ভাবে দেখতে পান। উনি দেখেন যে ওই অবয়বটার মুখ ছিল ঝলসানো এবং আধা পচা। আর এই দৃশ্য দেখার পর উনি আর জ্ঞান ধরে রাখতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে যান। চোখ খোলার পর দেখেন যে ওনার মা ওনার বাবা পাশে বসে আছেন। ওনার বাবা ওই রাত্রেই এসেছিল, এটা সত্য, বাড়িতে এসেছিল, তোর বাবার পাশে বসে আছেন। তো ওনার মা বলেন যে ওনার চিৎকার শুনে ওনার রুমে গিয়ে দেখেন যে তিনি মেঝেতে পড়ে আছেন। তখন ওই রাতের সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলা হয়। এ কথা শুনে ওনার বাবা অনেক চিন্তায় পড়ে যান, কারণ ওনার ছেলের সাথে একটা ঘটনা ঘটছে। এর আগে আব্দুল কুদ্দুসের করুণ মৃত্যু হয়। তো উনি সন্ধ্যার পর ওনার মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব উনি ওনার মাধ্যম দিয়ে যতটুকু জানান সেটা হলো যে এই বাড়িতে দুটো শক্তিশালী ভয়ঙ্কর জিনের উপস্থিতি রয়েছে, মূলত এই জায়গাতে তারা থাকতো, আর এরা ছিল শয়তানের অনুসারী, কিন্তু এদের সাথে উনি পেরে উঠবেন না। তখন উনি কিছু দোয়া দরুদ পড়ে ফু দিয়ে যান এবং উনি একটা ঠিকানা দেন এবং বলেন যে দ্রুত এই লোকটার সাথে আপনারা দেখা করেন। তখন ওই ঠিকানা অনুযায়ী পরের দিনই এই বাড়ির যিনি মালিক তিনি দেখা করেন। দেখা করার পর ওই হুজুর বলেন যে ওনার তো খুব জরুরি কাজ আছে, 3 দিন লাগবে সেই কাজগুলো শেষ করতে, তবে এই 3 দিন যাতে কোনো সমস্যা না হয় উনি পানি পড়াতেন এবং বলেন যে বাসার চারদিকে এবং ঘরের ভেতরে এই পানিটা ছিটিয়ে দিয়ে রাখবেন। 3 দিন পর উনি আসবেন। সত্যি 3 দিন পর হুজুর আসেন এবং তারপর উনি সেই একই কথা বলেন যে এই বাড়িতে দুটো শক্তিশালী জিন রয়েছে, এরা শয়তানের অনুসারী, এবং বলেছেন যে এরা ইলুমিনাতির প্র্যাকটিস করে, এরা নিরিবিলি প্র্যাকটিস করতো এবং এরা অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছিল, কিন্তু এখানে বাড়ি করার ফলে তারা তাদের যেই পূজা অর্চনা এগুলো করতে খুব সমস্যা হচ্ছিল। এই কারণে এই পরিবারের প্রতি ক্ষিপ্ত। বারবার ভয় দেখানোর পরে যখন ওই আব্দুল কুদ্দুস কাজ বন্ধ করছিল না, যার কারণে তাকে মেরে ফেলেছিল এবং মেরে ফেলার সুযোগ খুঁজছিল আগে থেকেই। যেই রাত্রে কোনো শ্রমিক ছিল না ওই রাত্রে আব্দুল কুদ্দুসকে হত্যা করে ওরা। আর এই জায়গাটা পরবর্তীতে বন্ধ করে দেওয়ার কারণে ওরা আরো ক্ষিপ্ত হয়, কারণ তারা তাদের অনেক কাজ করতে পারছিল না, যেই কাজগুলো অসমাপ্ত ছিল। মূলত এই কারণেই এই বাড়ির সদস্যদের সাথে এই সমস্যার সৃষ্টি করছে। আর ওই রাত্রে যেই রাত্রে এই যে ভাই যিনি ঘটনা শেয়ার করেছেন আর কি, তো উনি বিছানা থেকে পড়ে গিয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরে যদি ওনার মা ওনার ঘরে না ঢুকতেন তাহলে তারও মৃত্যু হতো। এই হুজুর পরবর্তীতে বলেন যে কোন ঘরে বেশি সমস্যা হচ্ছে, বিশেষ করে এই ভাইয়ের ঘরে উনি ঢোকেন, দরজা বন্ধ করে অনেকক্ষণ অপেক্ষা করেন, বাইরে ওনারা ওয়েট করছেন। তো উনি ভেতরে বসে কি করছিলেন এটা দেখতে পান নাই। উনি প্রায় 1 ঘন্টার পরে, 1 ঘন্টা সময় এরকম, এরপরে উনি ঘর থেকে বের হন। বের হওয়ার পরে দেখেন যে দুটো বোতল, প্লাস্টিকের দুটো বোতল। বলেন যে আমি এই জিন দুটিকে এই বোতলের মধ্যে বন্দি করেছি, ওরা কিছুতেই জায়গা ছেড়ে যাবে না। নিহায়াত বাধ্য হয়েই ওদেরকে বন্দি করলাম এবং আমার সাথে নিয়ে যাচ্ছি, আশা করছি আর কোনো সমস্যা হবে না। তো সত্যি এরপরে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি, স্টিল নাও এখন পর্যন্ত তারা ভালো আছেন, সুস্থ আছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। বিশেষ করে এই ধরনের জঙ্গলা জায়গা যেগুলোতে আমরা ঘর বাড়ি তৈরি করার পরিকল্পনা করি বা একদম বিরান পড়েছিল, তো আমার পরামর্শ হচ্ছে যে সেখানে ঘর বাড়ি তৈরি করার আগে ভালো কোনো হুজুরের মাধ্যম দিয়ে সেখানে রুকিয়া করে নেওয়া, রুকিয়ার মাধ্যম দিয়ে এই সমস্যাটা সলভ করা, তাহলে পরবর্তীতে এই টাইপের কোনো সমস্যা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যায় আল্লাহর অশেষ রহমতে। প্রিয় লিসেনার্স, আমাদের ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান।
আপনাদের হোল ওয়ার্ল্ড আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, তার লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন আপনাদের হোল ওয়ার্ল্ড@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। তো লিসেনার্স, চলে যাই আমরা আমাদের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেন, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাকিব হাসান। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পুটিয়া নামক গ্রামে। তো ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছে। ঘটনাটি 1995 সালের পরে একটি সময় ঘটেছে। ওনার আব্বা তখন বিয়ে করেননি, তার সিনেমা দেখার মারাত্মক নেশা ছিল, কিন্তু তখন পরিবারের তেমন টাকা পয়সা ছিল না। ওনার দাদা আর ওনার আব্বা কামলার কাজ করতো, সেই টাকা দিয়ে পরিবার চলতো। আর সেই টাকায় তো আসলে সিনেমা দেখতে যাওয়া যেত না, তাই না? তাই তিনি কি করতেন, ওনার চাচাতো ভাই এবং আশেপাশের বন্ধুর কাজ করে দিয়ে কিছু টাকা নিতেন। কাজটা ছিল এইরকম যে তার চাচাতো ভাই এবং তার বন্ধুরা সিনেমা দেখতো। যেহেতু তাদের টাকা ছিল, গোলা ভরা ধান ছিল, তাই তারা কি করতো, সেই ধান তাদের বাড়ি থেকে নিজেরাই চুরি করতো। আর সেই ধানের বস্তা এই রাকিব হাসান ভাইয়ের আব্বাকে দিত। আর ওনার আব্বা মাথায় করে নিয়ে বাজারে গিয়ে সেই ধান বিক্রি করতো। যখন বিক্রি করতো, সেই বিক্রি করার টাকা থেকে ওর আব্বাকে কিছু টাকা দিত। মূলত সেই টাকা দিয়েই ওর আব্বা সিনেমা দেখতো। আর নিজের বাড়ির ধান মাথায় করে নিয়ে যেতে গেলে পরিবারের সদস্যরা দেখবে, এই জন্য মূলত এই কাজটা এই রাকিব হাসান ভাইয়ের আব্বাকে দিয়ে তার বন্ধুরা করাতো এবং তার চাচাতো ভাইও করাতো। তো এমনই একদিন তিনি এই এক্সট্রা কাজ করে টাকা নিয়ে ভাবলেন যে আজ রাতে তিনি সিনেমা দেখতে যাবেন। আর সিনেমা হলটি ছিল উল্লাপাড়াতে। বাড়ি থেকে সেখানে হেঁটে যেতে সময় লাগতো 1.5 থেকে 2 ঘন্টা। আগে যেহেতু এত গাড়ি টাড়ি ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, তাই এত সময় লাগতো। এখন পাকা রাস্তা হয়েছে, গাড়ি আছে, অল্প সময় চলে যাওয়া যায়। তো যাওয়ার সময় স্বাভাবিকভাবে চলে যান। একদম রাতের যে শেষ যে শো, সেই শোটি দেখে উনি বাড়িতে ফেরা শুরু করেন। তখন দেখেন রাত প্রায় 2টো বেজে গেছে। তখন তিনি সিনেমা হল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ছিল কিন্তু অনেক গভীর, আর গ্রামের রাত 2টো মানে তো অনেক রাত। এখনো ওই গ্রামে রাত 10টার পরে নাকি সবাই ঘুমিয়ে পড়ে। তো তিনি বেশ খানিকক্ষণ হাঁটলেন। রাতটা ছিল পূর্ণিমার। ফেরার পথে রাস্তার ডান পাশে একটা কবরস্থান পড়ে। হাঁটতে হাঁটতে তিনি সেই কবরস্থানের কাছে চলে আসলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন কয়েকজন লোক খাটিয়ায় করে একটা লাশ নিয়ে তার সামনে দিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। এত রাতে লাশ নিয়ে যাওয়া দেখে তিনি খুব অবাক হন যে এত রাতে তো আসলে কবরস্থানে লাশ দাফন হয় না, হয় পরের দিন সকালবেলা হয়, না এশার নামাজের পরপরই হয়ে যায়। তো উনি বেশ অবাক হন, কারণ গ্রামের সচরাচর এত রাতে কেউ লাশ দাফন করে না। তিনি ভাবলেন কোনো সমস্যা হয়তো বা হয়েছে, তাই এত রাতে এসেছে। তো তারা লাশ নিয়ে এই রাকিব হোসেন ভাইয়ের আব্বাকে পাশ কাটিয়ে পেছনে চলে গেল কবরস্থানের দিকে। কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন যে কেউ নেই। তিনি ভাবলেন যে লোকগুলো হয়তো কবরস্থানের ভেতরে চলে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি কি কবরস্থানের ভেতরে যাওয়া সম্ভব? তিনি এত কিছু না ভেবে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। একটু এগোতে তিনি দেখলেন একটা বিড়াল তার চারদিকে ঘুরছে, আর বিড়ালটা তার পায়ের নিচে বারবার পড়ে যাচ্ছিল আর পা খাচ্ছিল। তিনি যতই সাবধানে পা ফেলেন না কেন, বিড়ালটা কিভাবে যেন পায়ের নিচে পড়ছে আর চেঁচিয়ে উঠছে। এসব দেখে তিনি বেশ ভয় পেলেন। তিনি দিলেন এক ভৌ দৌড়। আর পেছনে তার মনে হচ্ছিল ঝড় তুফান শুরু হয়ে গেছে। তিনি অনেক ভয় পান এবং প্রাণপণে দৌড়াতে থাকেন। এভাবে তিনি অনেকক্ষণ দৌড়ান। তিনি বাড়ির কাছাকাছি চলে আসেন, যেখান থেকে বাড়ির রাস্তা 10 মিনিটের পায়ে হাঁটা পথ। মেইন সড়ক দিয়ে গেলে একটু বেশি সময় লাগবে, তাই তিনি মেইন সড়কের ডান দিকে নিচে ক্ষেতের আইল ধরে দৌড়াতে থাকেন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। একটু এগোতে তিনি চাঁদের আলোতে দেখতে পেলেন যে সামনের ক্ষেতে কে যেন বসে আছে। তিনি এবার অনেক বেশি ভয় পান। তিনি মনে করেছিলেন ওই যে কবরস্থান, ওই কবরস্থানের কাছে যেটা দেখেছিলেন সেটা মনে হয় এখানে এসে বসে আছে মানুষের রূপ ধরে। তিনি মনে মনে বললেন যে আর হয়তো বাঁচার উপায় নাই, আজকে জীবনের শেষ সময়। তিনি এত বেশি ভয় পেয়েছেন যে দিলেন এক বিকট চিৎকার। তো তখন ওই বসে থাকা লোকটি উঠে দাঁড়ালো এবং আঁতকে উঠে বললেন যে এই কে ওখানে? তখন এই রাকিব হাসান ভাইয়ের বাবা বলেন যে আমি, মানে সাহস করে বলেন, কারণ হলো ওনার বাবা দেখেছিলেন চাঁদের আলোতে যে যিনি বসে আছেন তিনি তাদেরই পরিচিত এক চাচা, ওনার আব্বার বন্ধু আর কি। আর ওনার বাড়ি ওই মেইন সড়কের কাছেই। আসলে উনি ওনার ক্ষেত রাতের বেলা একটু পাহারা দিতে এসেছিলেন।
আর একটু বসেছিলেন ওইখানে। তো উনিও মূলত এই রাকিব হাসান বাবাকে দেখে আটকে উঠেছিলেন যে সেও মানে ভূত কিনা। তো দেখলেন যে না, তারই বন্ধুর ছেলে। আর ওনাকে দেখে রাকিব হাসানের বাবাও ভয় পেয়েছিলেন। যাই হোক, ভয় কেটে যায়। তখন ওই চাচা বললেন যে বাজান, তুই এত রাত্রে এখানে কেন? তখন সব ঘটনা খুলে বলেন যে কবরস্থানের কাছে কি হয়েছে। তখন উনি অভয় দেন, বলেন যে আর ভয় পাস নেই, আমি তোকে এগিয়ে দিয়ে আসি, চল। তিনি বেশ খানিকটা পথে এগিয়ে দেন এবং বলেন যে আর তো অল্প একটু পথ হয়ে তোর বাড়ি দেখা যাচ্ছে, আমি ওদিকে না যাই, আমি বাসায় গেলাম। তো রাকিব হাসানের বাবা চিন্তা করেন ঠিকই তো আছে, এই যে পথ অল্প অল্প একটুই, সমস্যা কি? তো উনি চলে যান। তোরা বাবা একা হাঁটছেন। বাড়ি থেকে 100 মিটার আগে একটা বাঁশঝাড় ছিল, যেটা এখনো আছে। তো উনি যখন ওই বাঁশঝাড়ের কাছে গেলেন, তখন দেখলেন একটা বাঁশ মাটিতে নুইয়ে পড়ে আছে। তখন তো একটা কথা মনে পড়ে। তো সেই কথা হলো, ওনার মা তাকে বলেছিলেন, মানে রাকিব হাসান ভাইয়ের দাদি তাকে বলেছিলেন যে রাত বিরেতে চলার সময় রাস্তায় কোনো বাঁশ পড়ে থাকতে দেখলে খবরদার ওই বাঁশের উপর দিয়ে যাওয়া যাবে না। আগে ওই বাঁশে কিছু দিয়ে আঘাত করতে হবে। আঘাত করলে হবে কি, ওই বাঁশ যদি জিনে এমন করে রাখে তাহলে বাঁশটি উপরে উঠে যাবে। কিন্তু রাকিব হাসানের বাবা এতটাই ভয় পেয়েছিলেন যে ওই বাঁশে আঘাত করার সাহস তিনি পাননি। তিনি ঘুরে অন্য রাস্তা দিয়ে বাড়িতে গেলেন। সবাই ঘুমিয়েছেন ভেবে তিনি আর কাউকে ডাকেননি। আগে তো ওনাদের ছোনের ঘর ছিল, তিনি তার ছোনের ঘরে ঢুকে দরজা আটকে দেন। যেহেতু তিনি অনেক ভয় পেয়েছেন, তাই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েন। হঠাৎ দরজার বাইরে থেকে কে যেন ভয়ানক গলায় বলে উঠল, এবারের মতো কিছু করলাম না রে, বেঁচে গেলি। তিনি ভয় আরো জড়সড় হয়ে রইলেন। তারা রাতে ঘুম হয় নাই। সকালে তিনি সেই বাঁশের কাছে গিয়ে দেখেন ওই বাঁশটি আর নুইয়ে পড়া নেই। সেখানে ওই বাঁশ নুইয়ে পড়ার মতো কোনো চিহ্নও ছিল না। এই ঘটনার পর তিনি কিন্তু অসুস্থ হন নাই, সুস্থই ছিলেন। কোনো হুজুর কবিরাজও দেখান নাই, কারণ এই ধরনের ঘটনা গ্রামে হর হামেশাই ঘটতো। উনি এটি পরবর্তীতে সকলের কাছে সাথে শেয়ার করেছিলেন। তো এটি ছিল ঘটনা। ঘটনাটি ছোট্ট, কিন্তু কবরস্থানের কাছে এসে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া, বিশেষ করে ওই যে বিড়াল, আমরা দেখি বিড়াল চারদিকে ঘুরছে, পা জড়িয়ে ধরছে, কিন্তু হাঁটার সময় বারবার ওই পায়ের নিচে পড়ছে এবং পায়ের নিচে পা রাখে আটকে উঠছে আর চিৎকার করছে বিড়ালটা। এরকম কিন্তু আমি ফার্স্ট কি করলাম, মানে মানে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ বিড়াল পথ আঁকলে দাঁড়ায়, চারদিকে ঘিরে দাঁড়ায়, আগাতে দেয় না, কিন্তু পায়ের নিচে বারবার পড়ে যাচ্ছে। এটা আমার মনে হয় আমি আগে কখনো বলিনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আপনাদের হল ওয়ার্ল্ড আমাদেরকে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে হতে পারে, রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন। আপনাদের হল ওয়ার্ল্ড@gmail.com ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আমরা আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা চলে এলাম আমাদের 69 নং এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমরা শেয়ার করতে যাচ্ছি, এটি পাঠিয়েছেন সুদূর সৌদি আরব থেকে মীর শিহাব ভাই। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর গ্রামে। আর ঘটনাটি উনি একটি প্রেক্ষাপটে পেয়েছিলেন খুব বেশি দিন আগে, মানে আগে যে ঘটনাটা সংগ্রহ করছেন তা নয়, একদম রিসেন্ট একটি ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনাটি উনি জানতে পারেন। সেটি হলো, ওনাদের গ্রামে একজন নাম করা কবিরাজ ছিলেন, তার নাম হচ্ছে বাতেন কবিরাজ। বাতেন কবিরাজ অল্প কয়েকদিন আগে ইন্তেকাল করেন। খুব ভালো মানুষ, সৎ মানুষ হিসাবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। যেহেতু তার মৃত্যুর খবর মীর শিহাব ভাই পান, যখন ওনার বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করেন যে উনি খুব ভালো মানুষ ছিলেন, অনেকের উপকার করতেন, এবং তার বন্ধুর দুলাভাই, তার নাম হচ্ছে সুমন, তিনিও একজন কবিরাজ ছিলেন। তো মীর শিহাব ভাই তার বন্ধুকে বলছেন যে তোর দুলাভাইয়ের সাথে তো বাতেন কবিরাজের খুব ভালো সম্পর্ক ছিল। এই কথার প্রেক্ষাপটে তখন তার বন্ধু তার দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেন, যেখানে এই বাতেন কবিরাজেরও কিছুটা সম্পৃক্ততা ছিল। মূলত সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই বাতেন কবিরাজের বয়স যখন প্রায় 80 কোঠায় চলে যায়, তখন উনি কাউকে ওনার কবিরাজি যে বিদ্যাটা রয়েছে সেটি শেখানোর জন্য উনি ভালো লোক খুঁজতে থাকেন। তো এই যে সুমন, সুমন কবিরাজ ভাই, তো উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন।
উনি বাতেন কবিরাজের কাছে কবিরাজি শিখতে থাকেন। সবসময় ওনার সাথে থেকে কবিরাজি শেখা শুরু করেন এবং উনি মূলত বিভিন্ন গাছগাছরার ওষুধ এবং শরিয়া সম্মতভাবে রুকিয়া এই জিনিসগুলো করতেন সেই বাতেন কবিরাজ, এবং এই বিষয়টি মূলত এই সুমন কবিরাজকে উনি শিক্ষা দিতে থাকেন। দীর্ঘ সময় ধরে ওনার সাথে থাকার ফলে তিনিও খুব ভালো মানের একজন কবিরাজ হয়ে উঠছিলেন। যেহেতু বাতেন কবিরাজের বয়স হয়ে গিয়েছিল, সব জায়গায় যেতে পারতেন না, এই কারণে এই সুমন কবিরাজকে তিনি বিভিন্ন জায়গায় পাঠাতেন, সেই প্রবলেম গুলো উনি সলভ করে আসতেন। আস্তে আস্তে জিন ভূত তাড়ানোতেও তার একটা ভালো দক্ষতা চলে আসে, মানে সুমন কবিরাজ ভাইয়ের। একবার কি হয়, উনি ওনার যে গ্রাম, সেই গ্রাম থেকে ওই নবীনগর উপজেলার মাইকছাড়া নামে একটা জায়গা আছে, সেখানে রুগী দেখতে চান। তো সেখান থেকে ফেরার পথে একজন লোকের সাথে তার দেখা হয়। সেও স্থানীয় একজন লোক, সেও একজন তান্ত্রিক গোছের আর কি লোক। লাল টাইপের ড্রেস পরা, মাথায় লাল পাগড়ি, শরীরে লাল ফতুয়ার মতো লম্বা একটা পাঞ্জাবি মতো একটা বানিয়ে রেখেছে, আর লাল লুঙ্গি, গলায় বিভিন্ন ধরনের মালা। তো ওই লোকটি এই সুমন কবিরাজ ভাইকে বলছে যে, সুমন শোনো, তোমার সাথে আমার কথা আছে। সুমন কবিরাজ ভাই ওনাকে বিভিন্ন সময় দেখেছেন, তবে ওইভাবে কথা হয়নি তার সাথে। তো সেই লোকটি সুমন কবিরাজকে বলছে যে, তুমি তো আসলে খুব সাহসী একজন মানুষ, তো তুমি কেন তোমার এই সাহসটাকে কাজে লাগিয়ে নিজেকে আরো ক্ষমতাশালী করছো না? অর্থ, বিত্ত, সম্মান সবই তো তুমি পেতে পারো, তুমি ওই বাতেনের সাথে থেকে তেমন কিছু শিখতে পারবা না, তোমার মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। আমার কথা শোনো, আমি তোমাকে এমন কিছু পরামর্শ দিব, সেই অনুযায়ী যদি কাজ করো তাহলে তুমি অনেক ক্ষমতাশালী হবা, অনেক শক্তিশালী জিন, দৈত্য দানবের মতো যেগুলো জিন রয়েছে, পিশাচ, এগুলো তোমার বশীভূত হয়ে থাকবে, অনেক অসাধ্যকে তুমি সাধন করতে পারবা। ক্ষমতা কে না চায়? যেহেতু তুমি এই লাইনে কাজ করো, অবশ্যই তোমাকে ক্ষমতাশালী হতে হবে, তা না হলে তো অন্য জিনেরা তোমাকে অ্যাটাক করবে, কারণ তুমি জিন ভূত তাড়ানোর কাজ করো। এই সমস্ত কথা শুনে সুমন কবিরাজ ভাইও মানে কনভিন্সড হয়ে যান তার কথায়, যে আসলেই তো তাই, আমি কি শিখতেছি এতদিন ধরে, তেমন তো কোনো ক্ষমতা অর্জন করতে পারলাম না, শুধু এই গাছগাছার কিছু ওষুধ আর হচ্ছে ঝাড়ফুঁক আর টুকটাক জিন ভূত তাড়ানো, এটা দিয়ে তো চলবে না, আরো বড় কিছু হইতে হবে, আমাকে ধনী হইতে হবে। এই যে লোভ, এই লোভটা তার মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হন ওই যে তান্ত্রিক। তখন তিনি বলেন যে, তোমার ফোন নাম্বার দিয়ে দাও, তোমাকে আমি কল দিব, কল দিয়ে তুমি আসো আমার বাসায়। তোমার ফোন নাম্বার দেন। বেশ কয়েকদিন পর ওই তান্ত্রিক তাকে ফোন দিয়ে জানান, আজকে রাত্রে তুমি আমার বাসায় আসো, তোমাকে কিছু জিনিস দেখাবো। সুমন কবিরাজ ভাইও বেশ সরল মনে তার বাড়িতে যান। তো দেখেন যে তিনি আগুন টাগুন জ্বালিয়ে বিভিন্ন হাড়, কয়লা, বিভিন্ন পশুর চামড়া, বিভিন্ন পশুর খুলি, মাথার খুলি আর কি, এই সমস্ত জিনিস দিয়ে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র প্র্যাকটিস করে ওই সুমন কবিরাজ ভাইকে দেখান, এবং উনি বেশ কিছু অদ্ভুত জিনিস দেখান, যার ফলে সুমন কবিরাজ ভাই আরো কনভিন্সড হন। তখন একটা পর্যায়ে ওই কবিরাজ সুমন কবিরাজ ভাইকে বলেন যে, তুমি আমার থেকে আরো অনেক শক্তিশালী হতে পারবা, আমার তো বয়স হয়ে গেছে আর অত সাহসও নাই, কিন্তু আমি চাই যে তুমি এই জিনিসটা শেখো, এই কাজটা করো, অন্তত আমার গ্রামের গৌরব হবো, বা আমাদের অত 10 গ্রামের গৌরব হবা তুমি। তো এইভাবে তাকে বিভিন্ন ধরনের কথা বলে তাকে তো ফুলিয়ে ভাপিয়ে সেইভাবে মানে তাকে কনভিন্স করে ফেলে। সুমন কবিরাজ ভাইও যে কোনো কাজ করতে রাজি হয়ে যান। ওই দিনের মতো বিদায় নিয়ে তিনি ফেরত আসেন। এদিকে কি হয়, পরের দিন সেই বাতেন কবিরাজ সুমন কবিরাজ ভাইকে খবর পাঠান জরুরি ভিত্তিতে তাকে দেখা করার জন্য। তো সুমন কবিরাজ ভাইও বাতেন কবিরাজ সাথে দেখা করতে চান। দেখে যে বাতেন কবিরাজ খুব ভার করে আছেন, সুমন কবিরাজ ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে চাচ্ছেন এবং খুব রাগ তার উপরে। তো সুমন কবিরাজ ভাই বলেন যে, আপনার এই রাগের কারণটা কি? তখন ওই বাতেন কবিরাজ বলেন যে, আমার সাথে থাকা জিনেরা আমাকে খবর দিয়েছে যে তুমি যে কাজ করতে যাচ্ছ এটা ঠিক হচ্ছে না, তুমি কালো জাদু শিখতে যাচ্ছ। তোমাকে তো এটা শিখাই নাই, আমি তোমাকে রুকিয়া শিখিয়েছি, আর এই সমস্ত গাছগাছার যে ওষুধ সেগুলো দিয়ে কিভাবে মানুষকে সুস্থ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছি। এই কাজ তো খুব ভয়ানক কাজ, জাহান্নামের কাজ, জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে, এটা তো ঠিক হচ্ছে না, তুমি এই কাজটা করবা না। এখন সুমন কবিরাজ ভাইকে তিনি বুঝান। তো সুমন কবিরাজ ভাই বলেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আর কাজ এগুলো করব না। তো ওই দিনের মতো ওই বাতেন কবিরাজকে বিষয়টা বলে উনি চলে আসেন। কিন্তু চলে আসার পর উনি চিন্তা করেন যে বাতেন কবিরাজ নিজে এত ক্ষমতাশালী তো হতে পারে নাই,
তা আমাকে এই কারণে নিষেধ করছে যাতে করে আমি এত ক্ষমতাশালী না হই। তো উনি বিষয়টা আসলে ওইভাবে নেননি, গ্রহণ করেননি বাতান কবিরাজের কথাগুলো। তিনি উপস্থিতভাবে তাকে বলে এসেছেন, কিন্তু উনি ভিতরে ভিতরেই ওই তান্ত্রিক যেগুলো বলেছে সেগুলো করতেই উদ্যত হয়ে যান। একবার কি হয়, ওই তান্ত্রিক তাকে জানান যে পাশের এক গ্রামে বা আশেপাশের যদি কোনো গ্রামে কোনো দূরে কোথাও হলো কোনো যদি সুইসাইড করা কোনো মেয়ে পাওয়া যায় যে সুইসাইড করেছে, তার লাশের থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে রাতের বেলা, এগুলো খোঁজ খবর রাখতে বলে। তো এই সুমন কবিরাজ ভাই দিয়ে খোঁজ খবর রাখছেন। একটা পর্যায়ে খোঁজ পেয়েও যান সলিমাবাদ নামে একটা জায়গায় খুব দরিদ্র হিন্দু পরিবারের একটি মেয়ে, একটা কিশোরী মেয়ে সুইসাইড করে। মূলত সেই পরিবারটা ছিল ধোপা পরিবার, সে নিজেও ধূপি ছিল, অভাব ছিল সংসারে খুব, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে সে সুইসাইড করে। আর ওই পরিবারটি এত দরিদ্র ছিল যে তাকে সৎকার করার জন্য যে খরচ করতে হবে, কাঠ কিনতে হবে, পোড়াতে হবে, এই ধরনের ক্ষমতাও আসলে সেই পরিবারের ছিল না। আর এই কারণে তাকে কবর দেওয়া হয়, একটা কবর খুঁড়ে সেখানে একটু বসিয়ে রেখে, ঠিক যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের কবর দেওয়া হয় ঠিক সেভাবে তাকে কবর দিয়ে দেওয়া হয়। মূলত ওই লাশের শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আনার জন্য এই সুমন কবিরাজ ভাই তিনি উদ্যত হন। ইতিমধ্যে কি হয়, ওই যে তান্ত্রিক সে নিজেও খবর পেয়ে যায় কোনো না কোনো ভাবে। কিভাবে খবর পান সেটা সুমন কবিরাজ ভাই বলতে পারে না, সে ফোন করে জানায় তোমাদের এলাকার কাছাকাছি একটা জায়গায় একটা মেয়ে মারা গেছে সুইসাইড করে, তো ওই লাশের থেকে আনতে হবে জিনিসপত্র, তো আজকে রাতে তোমার বাসা নিয়ে আসবো, খাওয়া দাওয়া করে দুজনে একসাথে বেরোবো। সুমন কবিরাজ ভাই রাজি হয়ে যান। ওই কবিরাজও সন্ধ্যার পরপরই চলে আসেন। তারপরে খাওয়া দাওয়া করে রাত 10টা বা 11টার পরে বের হয়ে যান। তো দুজনেই সেই কবরের কাছে চলে যান। কবরটা আগের থেকেই সুমন কবিরাজ ভাই শনাক্ত করে রেখেছিলেন। তো একটা জায়গায় এসে ওই কবিরাজ বলে আমি এখনো যাবো না, তুমি যাও, তুমি যাও, আর যাওয়ার সময় কিন্তু অনেক কথা শুনবা, তোমার পরিচিত লোক মানে যে কণ্ঠ ধরে পরিচিত লোক যারা আছে তাদের কণ্ঠ ধরে তোমাকে ডাকবে। আর এইসব বিষয়ে তো সুমন কবিরাজ ভাই জানাই ছিল, সে কবিরাজ মানুষ, সে জানে না যে রাতের বেলা এইসব কাজ করতে গেলে পরিচিত লোকের কণ্ঠ ধরে ডাকে, পরিচিত লোকের অবয়বে এসে হাজির হয়, এগুলো তোমার জানা ছিল। তখন উনি বলছেন ওই তান্ত্রিককে যে এগুলা আমার কাছে মানছে, এগুলা কিছুই না, এগুলো আমাকে বলে লাভ নেই, এসব করে কেউ আমাকে ভয় দেখাতে পারবে না, কি করতে হবে বলেন। তখন বলে যে তুমি ওই কবরটা খুঁড়ে ওই মেয়ের বাম হাতের 5টি আঙ্গুল কেটে নিয়ে আসবা, ধারালো একটা ছুরিও দিয়ে দেন, এবং বলেন যে আর এক হাতের শুধু নখ নিয়ে আসবা আর মাথার চুলের কিছু অংশ কেটে নিয়ে আসবা, জাস্ট এতটুকুই। তো সুমন কবিরাজ ভাই যথারীতি সেখানে যান। ঠিক একই রকম ভাবে পেছন থেকে বিভিন্ন শব্দ কিন্তু তিনি শুনতে পাচ্ছিলেন, কিন্তু এগুলো তো ওনার কোনো ভূত ছিল না, বলে এগুলো শুনে উনি মনে মনে হাসছিলেন যে এগুলো করে আমাকে ভয় দেখানো সম্ভব নয়। তো উনি সেই কবরের কাছে যান, কবর ওটা দেখে ওখান থেকে মাটি সরানো শুরু করেন। তো একটা পর্যায়ে ওই লাশটা বের হয়ে যায়। তো একদিনের ব্যবধানে আসলে কবরটা খোঁড়া হয়েছিল আর কি, এই জন্য লাশের গায়ে কোনো পচনও ধরে নাই, সবকিছু স্বাভাবিক ছিল। তো উনি ওই যখন আঙ্গুল কাটা শুরু করবেন তখন মনে হলো কেউ কানের কাছে ফিসফিস করে বলছে, সুমন খুব খারাপ কাজ হচ্ছে, কিন্তু এটা খুব খারাপ কাজ, করিস না করিস না, বাড়ি যা বাড়ি যা, তো কিন্তু খুব খারাপ হবে, বাড়ি চলে যা। কিন্তু উনি চিন্তা করছিলেন যে এই সমস্ত মায়া জালে তাকে ফেলা সম্ভব নয়, উনি ওনার কাজ করছিলেন এবং উনি চিন্তা করছেন আমাকে আরো ক্ষমতাশালী হতে হবে। উনি যথারীতি সব কাজগুলো করেন, আঙ্গুল কাটেন, আর এক হাতের নখ কাটেন শুধু, তারপর মাথার চুলের কিছু অংশ কাটেন, তারপর আবার কবরটি ঢেকে চলে আসতে যখন যাবেন তখন হঠাৎ করে দেখেন যে কবরের ভেতর থেকে কেউ তার হাত টেনে ধরেছে। হাতটা ওরকম শক্ত হাত না, মনে হচ্ছে একটা নরম হাত বা মেয়েলি হাতই হবে, এবং বলছে রেখে যা রেখে যা, এগুলো রেখে যানিস না, এই কাজ করিস না, খুব খারাপ কাজ। তো উনি মানে ওনার মতো করে রিচুয়াল শুরু করেন এবং হাত ছাড়িয়ে নেন, ছাড়িয়ে নিয়ে ওই কবরের উপর মাটি দিয়ে উনি ওনার মতো করে আগাতে থাকেন। বেশ দূরে ওই কবিরাজ অপেক্ষা করছিল। ওই কবিরাজের সাথে দেখা হয়, কবিরাজ বলে তুমি কি সবগুলো কাজ করতে পারছো? বলে হ্যাঁ করতে পারছি। বলে দাও আমার কাছে সব জিনিসগুলো দিয়ে দাও। উনি সরল বিশ্বাসে সেই জিনিসগুলো তাকে দিয়ে দেন।
যখন দিয়ে দিয়েছেন তখন কবিরাজ বলে যে এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ, আর যে কাজগুলো সেগুলো খুব সহজ, ওগুলো আমি আমার মতো করে করে নিব, আমি তোমাকে ডাকবো পরে, তারপর তোমাকে আরো অনেক কিছু শিখিয়ে দেবো, এবার বাড়ি চলে যাও। তো সুমন কবিরাজ ভাই ওই রাত্রে বাড়ি চলে আসেন, প্রতিমধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। এর পরের দিন থেকে সুমন কবিরাজের শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে, উনি শরীরে জোর পান না, শরীর খারাপ হয়ে যেতে থাকে। উনি বেশ উচ্চলম্বা, সুঠাম দেহি, খুব সুদর্শন একজন পুরুষ মানুষ। তো উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে লাগছিলেন। ওনার বাড়ির পাশে একটা খাল রয়েছে, সেই খালের ধারে বড় একটা হিজল গাছ রয়েছে। ওই ঘটনার পরের দিন রাত থেকে রাতের বেলা ওই হিজল গাছের ওখানে কান্নার আওয়াজ শোনা যেত, আর হচ্ছে কোন শক্ত কোনো কিছুর উপরে যে মানুষ কাপড় ধোয় না, অনেক সময় কাপড় আশ্রায়, তো এরকম কাপড় আশ্রানোর শব্দ শোনা যেত এবং মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যেত। এরকম উনি টানা 10 দিন শুনেছিলেন। তো 10 দিন পর আর কিছু শোনেন না। এরপরে কি হয়, উনি মানে ভর দুপুরবেলা গোসল করতে যান, ওই খালের পাড়ে গোসল করতে যান। তো গোসল করে ফেরত আসার সময় ওনার মনে হলো ওনার পেছনে কেউ হেঁটে আসছে, কিন্তু উনি পেছন দিকে তাকান না। উনি জানেন যে এই টাইপের সমস্যা হতেই পারে। পেছন দিকে না তাকিয়ে উনি বাড়িতে চলে আসেন। এটা কিন্তু একদম দিনের বেলা হচ্ছে। উনি যখন বাড়িতে এসেছেন তখন উনি পেছন দিকে ঘুরে থাকেন, ঘুরে তাকিয়ে দেখেন একটা কালো অবয়ব, চেহারা ভালো বোঝা যাচ্ছে না, সেটি সাথে সাথে এসে ওই সুমন কবিরাজ ভাইকে চেপে ধরে, জড়িয়ে ধরে সজোরে আছাড় মারে উঠোনে, এবং সেখানে ধস্তাধস্তি চলতে থাকে। এদিকে দিনের বেলা বাড়িতে তো লোকজন রয়েছে, তারা চিন্তা করে কি সুমন হঠাৎ করে এভাবে পড়ে গেল কেন। তারা কিন্তু কিছু দেখছে না, তারা শুধু সুমন ভাইকে দেখছে। তারা দ্রুত চলে আসে, বলে কি রে সুমন, কি হয়েছে? তখন সুমন কবিরাজ ভাই দেখে যে ওই অভাবটি তাকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে চলে গেল। এরপরে সুমন কবিরাজ ভাই ওই যে বাড়ি, ওনার যে বাড়ি এবং আশেপাশে চারদিকে বন্ধ দেন। এরপরে বাড়ির ওই সমস্যা কমে যেতে থাকে, কিন্তু ওনার শরীর কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে হচ্ছে। তো উনি বুঝতে পারেন যে এই সমস্যা আরো হয়তোবা বেশ কিছুদিন চলবে, কিন্তু উনি যেহেতু কবিরাজ ছিলেন, এগুলোর থেকে উদ্ধার পাওয়ার সব ধরনের কলা কৌশল তিনি জানতেন, কিভাবে রুকিয়া করে জায়গাগুলো থেকে বেঁচে আসতে হবে। এদিকে ওনার স্ত্রী সন্তান সম্ভবা হন। উনি বিয়ে করেছিলেন ওই এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন মেশিয়া ভাই, তাদের গ্রামে, আজাদনগর গ্রামে। তো ওনার স্ত্রী সন্তান সম্ভবা হন, সবকিছু স্বাভাবিক ছিল, আল্ট্রাসাউন্ড করা হয়েছে, বাচ্চা সব ঠিকঠাক, ডেলিভারি ডেট হয়ে যায়। তো ডেলিভারি যখন হয় তখন এক ভয়ানক দৃশ্যের অবতারণা হয়। একটা সুস্থ সন্তান পেটে রয়েছে, একাধিকবার আল্ট্রাসাউন্ড করা হয়েছে, যে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার আগেও মায়ের পেটে নড়াচড়া করছিল, মা সেই নড়াচড়া অনুভব করেছিলেন। যখন ভূমিষ্ঠ হয় তখন দেখা যায় এই বাচ্চা এত ছোট এবং শুকনো, বাচ্চার শরীরে যে হাড় রয়েছে মনে হচ্ছে শুধু ওই হাড়ের উপর চামড়া রয়েছে, মনে হচ্ছে শরীরের ভিতরে সবকিছু কেউ চুষে খেয়ে ফেলেছে। সে মৃত, অথচ ডেলিভারি কিছুক্ষণ আগেও সে নড়াচড়া করেছে মায়ের পেটের মধ্যে। আর বাচ্চার এরকম ভয়ানক চেহারা দেখে সকলেই ভয় তো পাই, তার থেকে বেশি মানে শোকগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে সকলে কান্না জুড়ে দেয়। সুমন ভাইও খুব ভেঙে পড়েন, আর সুমন ভাইয়ের স্ত্রী আরো ভেঙে পড়েন যে এরকম একটা ঘটনা ঘটলো, কিভাবে এটা সম্ভব হলো? বাচ্চাটা ডেলিভারির আগেও তো নড়াচড়া করছে, এটা কিভাবে সম্ভব হলো যে বাচ্চা মৃত অবস্থায় প্রসব করলো? এবং এই ডাক্তাররা বলছিলেন যে এই পেটের এই বাচ্চাটা নাকি আরো বেশ কিছুদিন আগেই মারা গেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? যাই হোক, সুমন কবিরাজ ভাইয়ের মন খুব খারাপ। তিনি বুঝতে পারেন যে এই ঘটনা আসলে কি কারণে ঘটছে। উনি চলে যান সেই বাতেন কবিরাজের কাছে। বাতেন কবিরাজ তার সাথে কথাই বলতে চান না, খুব রাগ বাতেন কবিরাজ সুমন কবিরাজের উপরে। সুমন কবিরাজ বাতেন কবিরাজের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন, আমাকে মাফ করে দেন। তখন বাতেন কবিরাজ বলে যে তুমি যে কাজটা করছো, এই কাজটা তো আমি অনেক আগে তোমাকে সতর্ক করছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শোনো নাই। ক্ষমতার লোভে তুমি অন্ধ হয়ে গেছিলা। ক্ষমতার লোভ কি আমার নাই? আমি কি চাইলে সমস্ত কাজ করতে পারতাম না? কিন্তু আল্লাহর উপর ভয় করে আমি কখনো এই কাজ করি নাই। মানুষের উপকার করে গেছি, শরীয়ত সম্মত ভাবে রুকিয়া করে গেছি, কিন্তু তুমি কিন্তু এই কাজটা তুমি ধরে রাখতে পারো নাই। তুমি ক্ষমতার দিকে গিয়ে তুমি ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছো। আর যেই তান্ত্রিকের কাছে তুমি গিয়েছো, এই তান্ত্রিক মূলত তোমাকে ব্যবহার করেছে, তোমাকে ব্যবহার করে সেই জিনিসগুলো নিয়ে নিজে শক্তিশালী হয়েছে, আর তোমার সাথে সে পরবর্তীতে আর যোগাযোগ করে নাই। সত্যি সত্যি ওই তান্ত্রিক কিন্তু তার সাথে যোগাযোগ করেনি। সুমন ভাই বুঝতে পেরেছিল যে সে আসলে মানে ব্যবহৃত হয়েছে।
মূলত তাকে ভর করে আরেকজন শক্তিশালী হয়েছে। এটাতে তিনি অনুশোচনা বোধ করেছিলেন, কিন্তু তখন তার কিছু করার নাই। মাতান কবিরাজ বললেন যে তেমন একটা কাজ হয়েছে, আল্লাহ ক্ষমা করবেন কিনা জানি না, আমি চেষ্টা করে দেখি। তারপর মাতান কবিরাজ চেষ্টা শুরু করেন। অনেক চেষ্টা করার পর সেই জিনকে হাজির করতে তিনি সক্ষম হন। সেই জিনটি হাজির হয়ে বলে, আমি হচ্ছি সেই ধুপি মেয়েটির কারিন জিন। ওকে আমি কতবার নিষেধ করলাম, ও আমার কথা শুনলো না। কতবার ভয় দেখানোর চেষ্টা করলাম, তাও আমার কথা শুনলো না। এরকম একটা অসহায় মেয়ে যে নিরুপায় হয়ে মারা গেছে, যার হিন্দু ধর্ম মতে সৎকারটা পর্যন্ত ঠিকঠাক মতো করা হয় নাই অর্থের অভাবে, এই মেয়েটার লাশের বিভিন্ন জায়গা থেকে সে বিভিন্ন অংশ সংগ্রহ করেছে এবং সেটা দিয়ে আর এক কবিরাজ সে শক্তিশালী হয়েছে, আরো ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে। এইটা আমি কোনো মতেই মেনে নিতে পারি নাই। যখন দেখলাম যে সে কোনো কিছু শুনলো না, তারপরে আমি তার পিছু নিলাম। আর ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরেই ফেলবো। মাতান কবিরাজ বলে সে ভুল করছে, অন্যায় করছে, তার কিছু করো না, ছেড়ে দাও। কিন্তু ওই জিনের একটাই কথা যে না, আমি ওকে ছাড়বো না, ওকে মেরে ফেলবো। মাতান কবিরাজ বলে যে কি হইলে যাইবা, মানে তুমি যাবা বলো, তুমি যা চাও তাই দেওয়া হবে। বলে না, কোনো কিছুতেই আমি যাবো না, ওকে আমি এমন শিক্ষা দেবো, ওকে দেখে যেন আরো লক্ষ মানুষ শিক্ষা নেয় যে এই টাইপের কাজ যেন কেউ করতে না আসে। আর ওর এইটাই শিক্ষা হবে যে যেহেতু আমাকে বলতেছেন ওকে ছেড়ে দিতে, ঠিক আছে, ওর আমি কোনো ক্ষতি করবো না, ওর স্ত্রীর কোনো ক্ষতি করবো না, ওর যারা আত্মীয় স্বজন আছে তার কারো কোনো ক্ষতি করবো না, কিন্তু ও কখনো তার ঔরসজাত সন্তানের পিতা হতে পারবে না। ওর যত সন্তান হবে সবগুলো সন্তানকে আমি মেরে ফেলবো, এটাই ওর শাস্তি। এরপরে মাতান কবিরাজ অনেক অনুরোধ করে, তখন ওই জিন বলে যে না, এই অনুরোধ আমি রাখবো না, কারণ এই অনুরোধ যদি আমি রাখি তাহলে আরো অনেক লোক এর থেকে শিক্ষা পাবে না, এটাই হোক ওর শিক্ষা। সত্যি এরপরেও কিন্তু সুমন কবিরাজ ভাই উনি এবং ওনার স্ত্রী মিলে সন্তান জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন, সন্তান গর্ভে আসে, কিন্তু ওই একই রেজাল্ট হয় যেটা প্রথম সন্তানের বেলায় হয়েছিল। সুমন কবিরাজ ভাই বর্তমানে প্রবাস জীবনে আছেন। ওনার স্ত্রীর যে পরিবার, সেই পরিবার থেকে কিন্তু তাকে এই সুমন কবিরাজ ভাই থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওনার স্ত্রী যান নাই। ওনার স্ত্রীর একটাই কথা যে আমার স্বামী ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ যদি চান সন্তান হবে, আর না হলে হবে না, কোনো জিন আটকায় রাখতে পারবে না। আল্লাহর রহমতের অপেক্ষায় আছি, কিন্তু আমি আমার স্বামীকে ছেড়ে যাবো না। এখন এইভাবেই রয়েছে সুমন কবিরাজ ভাই, উনি প্রবাস জীবনে রয়েছেন, তার জন্য দোয়া করতে বলেছেন। আর উনি এরপর থেকে কবিরাজি ছেড়ে দেন, আর কোনো ধরনের কবিরাজি উনি আর করেন নাই, উনি স্বাভাবিক জীবনে ফেরত যান। আর এই ঘটনা থেকে উনি তওবা ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করুন। বাতেন কবিরাজ কয়েকদিন আগে মারা গেছে, যারা ওই এলাকায় আছেন তারা জানেন যে বাতেন কবিরাজ কয়েকদিন আগে মারা গেছেন। খুব ভালো মানুষ ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটা, এই ঘটনাটা একটি সত্য ঘটনা। তো আশা করছি এই ঘটনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন সব ধরনের এই ব্ল্যাক ম্যাজিক থেকে। নিজেরা ব্ল্যাক ম্যাজিক করবো না, কারো ব্ল্যাক ম্যাজিকের সাথী হব না, এমনকি ব্ল্যাক ম্যাজিক যারা জানে এমন কারো সন্ধানও কাউকে দেখিয়ে দেব না যে অমুকের কাছে যান, তার কাছে গেলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে বা তোমার মনের আশা পূরণ হতে পারে। এই টাইপের কোনো কাজ আমরা করবো না। এবং এই কারণে আমি আপনাদেরকে বলি যে অনেকেই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের হয়তো শিকার হয়েছেন, শিকার হওয়ার পর আপনারা কোনো কবিরাজের সন্ধান চাচ্ছেন যে ব্ল্যাক ম্যাজিক জানে, ব্ল্যাক ম্যাজিক কাটাতে পারে। আমি বারবার বলেছি, আমার কাছে কোনো ধরনের কোনো তান্ত্রিকের বা ব্ল্যাক ম্যাজিক জানে এমন কারো তথ্য চেয়ে কেউ আমাকে ইমেল করবেন না, হোয়াটসঅ্যাপে নক দিবেন না। যদি এতবার বলার পরেও যখন আমি দেখি যে কেউ কেউ এরকম করেই যাচ্ছেন, তখন আমি কিন্তু এই ইমেল অ্যাড্রেসে যারা ইমেল করেছেন বা হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন তাদের নাম্বার এবং এই ইমেল গুলো আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে পোস্ট করতে বাধ্য হব। এই কারণে বলছি, আপনারা কেউ আমাকে এই বিষয়ে নক দিবেন না। এটা বিনীতভাবে অনুরোধ, আমি আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতে করে যাব। এই বিষয়ে, এই ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কোনো বিষয়ে আমাকে কেউ নক দিবেন না। আর আপনারাও এই বিষয়ে কারো তথ্য দিবেন না, কারো সহযোগীও হবেন না। কেউ প্রেম করেছে তার মনের মানুষকে কাছে পাইয়ে দেওয়ার জন্য কোনো কবিরাজের কাছে নিয়ে যাবেন না। কোনো কাজ, এই টাইপের কোনো কাজের সাথে সহযোগী হবেন না, তাহলে কিন্তু নিজের জন্য জাহান্নাম আমরা ডেকে নিয়ে আসবো। আমি জাভেদ ইকবাল লিখছি মাগুরা থেকে। আমার বাড়ি মাগুরা জেলার বেরোইপল্লিতা ইউনিয়নের ডহরসিংড়া গ্রামে।
কিছুদিন আগে আমি সন্ন্যাসী ভিটা নিয়ে গল্প লিখেছিলাম, সেটি আপনি প্রচার করেছেন এবং বলেছিলাম আমাদের এলাকায় কতগুলো ভিটা আছে, সেগুলো পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো লিখে পাঠাবো। এরপরে আমি মন্টু মিয়ার ভিটা নিয়ে ঘটনা পাঠিয়েছি, সেটিও প্রচারিত হয়েছে। আজ যে গল্পটি বলবো সেই গল্পটি আমার দাদার আপন ছোট ভাই আকবর মোল্লার সাথে ঘটে যাওয়া ঘটনা। আমার আপন দাদা মুক্তিযুদ্ধের আগেই মারা গিয়েছিলেন, সেজন্য আকবর দাদাকেই ছোট থাকতে আপন দাদা হিসেবে মেনে আসছি। আমার এই আকবর দাদা এখন আর দুনিয়াতে নেই, আল্লাহ তাআলার নিকট তার আত্মার শান্তি কামনা করছি। যাই হোক, ঘটনায় আসা যাক। ঘটনাটি চিলা ভিটা নিয়ে। এই ভিটা আমার দাদার ছিল। চিলা ভিটা আমাদের গ্রামের পশ্চিম পাশে মাঠের ভিতর অবস্থিত। সন্ন্যাসী ভিটার ঘটনায় চেঙ্গারডাঙ্গা নামক একটি গ্রামের কথা বলা ছিল, আর এই দুই গ্রামের মাঝে কয়েকটি ভিটা, আর এই ভিটাও এই মাঠের ভেতর অবস্থিত। ঘটনাটি ঘটেছিল 1980 সালের আশেপাশের একটি সময়। আমার দাদার যখন বিভিন্ন কাজে মাটি প্রয়োজন হতো, তখন তিনি কামলা খাটিয়ে এই জমি থেকে কোদাল দ্বারা মাটি কেটে প্রয়োজন মেটাতেন। কয়েক বছর পরে দেখলেন মাটি কাটতে কাটতে এক জায়গায় উঁচু টিলার মতো হয়ে গিয়েছে। তিনি কিছু বিভিন্ন ধরনের গাছ এনে লাগিয়ে দেন সেখানে। গাছ লাগানোর কয়েক বছর অতিবাহিত হওয়ার পর তিনি দেখলেন গাছগুলি মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে এবং সেখানে লতা পাতা মিলে একেবারে ঘন জঙ্গলে পরিণত হয়েছে। তিনি একদিন মাঠের কাজ শেষ করে ভাবেন বিকেলে ওই ভিটার লতা পাতা পরিষ্কার করতে যাবেন। তিনি বিকেলে সেখানে যান এবং লতা পাতা পরিষ্কার করা শুরু করেন। পরিষ্কার করতে করতে তিনি দেখেন সন্ধ্যা নেমে এসেছে। দাদা ভাবেন আজকের মতো কাজ শেষ করি। তিনি যখন ভিটার বাইরে এলেন, তার কাছে মনে হচ্ছিল ঘুড়ি উড়লে যেমন ফরফর ফরফর শব্দ হয়, ঠিক তেমনি শব্দ হচ্ছে। তখন তিনি ভিটায় অবস্থিত গাছের উপরে তাকান এবং দেখেন মোটামুটি বড় কয়েকটি সাপ ভিটার উপর উঠছে। তিনি ভাবেন এটি একটি চিলে সাপ। চিলে হলো ঘুড়ি, আমাদের এলাকায় ঘুড়িকে চিলে বলে থাকে। তিনি কিছু মনে না করে বাড়ি চলে আসেন এবং কয়েকজনকে এই ঘটনা বলেন। তখন থেকে এই ভিটাকে চিলে ভিটা বলা হয়। আগে বলি, আমার দাদা ছিলেন খুবই সাহসের অধিকারী একজন মানুষ, আর আগেকার মানুষেরা এমনিতেই সাহসী ছিলেন। অনেক প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হতে হতো তাদের। দাদা ওই ভিটায় অন্যান্য গাছের পাশাপাশি কিছু কলা গাছ লাগিয়েছিলেন। তিনি একদিন দুপুর বেলায় সেখানে যান কলা পেকে গিয়েছে কিনা তা দেখতে। তিনি সেখানে যান এবং কলা দেখতে থাকেন। হঠাৎ তিনি দেখতে পান দুইটি গোখরা সাপ, মনে হচ্ছিল সেখানে খেলা করছে। দাদা এই দেখে লাঠি দিয়ে আঘাত করতে গেলে সাপ দুটি গর্তের ভেতর ঢুকে যায়। দাদা দেখেন অনেক জায়গায় এরকম গর্ত আছে। দাদা ভাবেন অবশ্যই এটি একটা সাপের আস্তানা হয়ে গিয়েছে। সাপুরে এনে সাপ ধরতে হবে, তা না হলে যে কোনো সময় সাপে কাটতে পারে। পরের দিন দাদা পাশের গ্রামের একজন ওঝাকে ডাকেন এবং দেখান সেই ভিটা। ওঝা দেখে বলে, হ্যাঁ এখানে অনেক সাপ আছে, আমি আগামীকাল সকালে আমার অন্যান্য সহযোগীকে নিয়ে আসব। এই বলে তিনি চলে যান সে সময়ের মতো। যাই হোক, পরের দিন সেই ওঝা আর আসে না। দাদা অনেক সময় তার জন্য অপেক্ষা করে বাড়ি চলে যান এবং বিকেলে সেই ওঝার বাড়িতে যান কেন সে আসে নাই সেটা শুনতে। দাদা গিয়ে দেখেন সেই ওঝা জলে কাতরাচ্ছে। দাদাকে দেখে সেই ওঝা বলল, ভাই আপনার ওই ভিটায় সাপ না অন্য কিছু থাকে, আমি এই কাজ করতে পারবো না। গত রাত্রে আমি ঘুমাতে যাই এবং মনে মনে ভাবি সকাল সকাল আপনার ভিটায় যাব। আমার আনুমানিক অর্ধেক রাত্রে ঘুম ভাঙে কোনো কিছুর গড়গড় গড়গড় শব্দে। আমার কাছে থাকা টর্চ লাইটটি যখন জ্বালাই, তখন দেখি বিরাট একটি গোখরা সাপের মাথা আমার দিকে চেয়ে গড়গড় করছে। আমাকে দেখে
সে মানুষের মতো কথা বলে ওঠে এবং বলে, কাল তুই যদি সেখানে সাপ ধরতে যাস তাহলে তোর পরিবারের কেউ কিন্তু বাঁচবে না। এই বলে সাপটি তার লেজ দিয়ে আমাকে ছুঁয়ে দেয় এবং অদৃশ্য হয়ে যায়। এটা দেখে আমি ভয়ে রাত ভোর কাঁপতে থাকি এবং সকাল হওয়ার আগেই আমার জ্বর আসে। তো এই কথা সাপুরে যখন দাদাকে বলে, দাদা তো চিন্তায় পড়ে যান, এখন কি করা যায়। দাদা ভাবেন আরো শক্তিশালী ভালো একজন ওঝার কাছে যাবেন। আমাদের এলাকায় তখন খালেক সাপুরে নামক একজন নাম করা ওঝা থাকতো। তার কাছে দাদা যান এবং সবকিছু বলেন। খালেক সাপুরে সবকিছু শুনে বলেন, আমি এই কাজটি করব, কিন্তু পারিশ্রমিক কিন্তু বেশি দিতে হবে। দাদা রাজি হয়ে যান। খালেক সাপুরে ওই দিনই সেখানে যান এবং গিয়ে নিজেও বলেন এখানে সাপ আছে। তিনি তখন সাপ ধরার জন্য যা যা করতে হয় সবকিছু করেন, কিন্তু তার এই সব কাজে কোনো ধরনের কোনো সুফল আসছিল না। অনেক সময় ধরে সাপ ধরার চেষ্টা করে কোনো লাভ হলো না। তিনি তার বাড়িতে ফেরত যান এবং যাওয়ার আগে তাদেরকে বলেন, আমি আবার আগামীকাল আসবো। যাই হোক, খালেক সাপুরে বাড়িতে যান এবং রাত্রে ঘুমিয়ে পড়েন। দুর্ভাগ্যের বিষয়, আগের সাপুরেদের সাথে যা ঘটেছিল ঠিক একই ঘটনা খালেক সাপুরের সাথেও ঘটে। এই বিকট বড় সাপ শুধু সাপুরেরাই দেখে নাই, পরবর্তীতে কয়েকজন মিলে ওই ভিটার পাশ দিয়ে যাওয়ার সময় এই সাপটি দেখেছে। এটা সবাই জানে। এরপর থেকে দাদা আর ওই ভিটার কোনো গাছ কাটেন নাই। এবার আসি 2000 সালের একটি বর্ণনায়। বর্ষার সময় ওই ভিটার আশেপাশে পানি হয়ে যায় এবং টাকি মাছ, বাইম মাছ, শিং মাছ, মাগুর মাছ ইত্যাদি মাঠের উপর দিকে, মানে যেখানে পানি কম সেখানে আসে। আর বেশিরভাগ রাতের সময় এই মাছগুলো উপরের দিকে আসে, কারণ রাত্রে পানি ঠান্ডা থাকে, দিনের বেলায় পানি গরম থাকায় সেদিকে কোনো মাছ আসে না। যাই হোক, এক রাত্রে আমাদের গ্রামের কয়েকজন যায় মোটামুটি মাছ ধরার একটা ভালো প্রিপারেশন নিয়ে। তো তারা ট্যাটা নিয়ে গিয়েছিল। তারা মাছ ধরতে মোটামুটি ভালোই পাচ্ছিল মাছ। মাছ মারতে মারতে তারা প্রায় ওই ভিটার কাছে এলো। তারা দেখতে পেল অনেকগুলো সাপ আলো জ্বালিয়ে ওই ভিটা থেকে উপরের দিকে উঠছে। তারা প্রথমে জোড়াকি পোকা মনে করেছিল, কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখতে পেল ওইগুলো জোনাকি না, এগুলো সাপ। তাদের মাথায় আলো জ্বলছে। ঘুড়ির লেজ যেমন যেভাবে ওড়ে ঠিক সেভাবে তাদের লেজও উঠছে। এই দেখে তারা যে যার মতো দৌড়ে চলে যায়। এবার ওই আকবর দাদাকে নিয়ে একটি ঘটনা বলি। আমার আগের ঘটনায় যে বাইপাস রোডের মাথায় গোরস্থানের কথা বলা আছে, সেই গোরস্থান আর দাদাকে নিয়ে একটি ঘটনা। এই ঘটনাটি বেশ ভয়ের, কিছুটা অদ্ভুত। এই ঘটনাটি দাদার সাথে একাধিকবার ঘটেছে। এই ঘটনাটি সবগুলো আনুমানিক রাত 10টা থেকে 12টার মধ্যে ঘটেছিল, যার মধ্যে একটি ঘটনা উল্লেখ করছি যা 1999 সালে ঘটেছিল। দাদা একদিন রাত আনুমানিক 12টার দিকে আমাদের গ্রাম থেকে দুই গ্রাম পরে নহাটা নামে একটি গ্রাম রয়েছে, সেখানে শুক্রবার এবং সোমবার হাট বসে। নহাটা যেতে নদী রয়েছে যা নবগঙ্গা নামে পরিচিত। দাদা হাট শেষ করে নৌকা দিয়ে নদী পার হয়ে বটাজন ঘাট নামক স্থানে বাইসাইকেল রাখা ছিল, তাতে বহন করে বাড়িতে আসতে থাকেন। অন্ধকার রাত, একা একা সাইকেল চালিয়ে বাড়ি আসছেন। বাড়ি আসতে দুইটি রাস্তা, একটি আমাদের গ্রামের মেইন রোড এবং অন্যটি আমাদের ওই গোরস্থানের বাইপাস রোড। বাইপাস রোড দিয়ে আসতে প্রায় অর্ধেক সময় লাগে। সেই জন্য তাদের যতই রাত হোক না কেন ওই গোরস্থানের দিক দিয়ে আসে। গোরস্থানের দিক দিয়ে আসতে আরো সময় কম লাগে। দাদা যে দিক দিয়ে আসছেন তার শেষ বাড়ি থেকে গোরস্থান 250 মিটার দূরে হবে। দাদা সাইকেল চালাচ্ছেন, হঠাৎ করে মনে হলো তার সাইকেল ভারী হয়ে গিয়েছে। দাদা মনে মনে একটু ভয় পান। দাদা সাইকেল ব্রেক করেন এবং পেছন দিকে তাকিয়ে দেখেন বানরের মতো দেখতে কিন্তু একটু বড় কালো সাইকেল থেকে নেমে রাস্তার নিচের দিকে নেমে গেল। দাদা আবার সাইকেলে উঠলেন। দাদার কাছে মনে হলো তার সামনে একটু দূরে কিসের জন্য
দাঁড়িয়ে আছে এবং তার চোখ জ্বলজ্বল করছে। তারা সাইকেল চালিয়ে সামনে গিয়ে লাইট জ্বালেন এবং দেখেন একটি কালো প্রাণী, যা দাদা আগে কখনো দেখেননি। তবে দাদা বলেছেন এটি সবকিছু কুকুরের মতো, কিন্তু মাথাটা অনেকটা সিংহের মতো। দাদা কি করেন, সাইকেল থামে একটি সিগারেট ধরান এবং সাথে সাথে সেই জিনিসটি অদৃশ্য হয়ে যায়। গোরস্থানের কাছে গিয়ে দাদা বিড়ি ফেলে দেন এবং গোরস্থানের সীমানা পেরিয়ে যখন তিনি আমাদের বাড়ির রোডে ঢুকতে যাবেন, তখন আবার তার সাইকেল ভারী হয়ে যায়। দাদা বুঝতে পারেন এবং বলেন, কি রে, তোর কোনো কাজ নাই? আমাকে বারবার বিরক্ত করিস কেন? তখন ওই প্রাণীটি মানুষের মতো বলে ওঠে, আমার কাজ এইটাই। ওই প্রাণীটি দাদা সাইকেল জোরে ঝাঁকাতে থাকে। তখন দাদা বলে, আরে থাম, আমি তো পড়ে যাব। তখন ওই প্রাণীটি বলে, পড়লে পড়বি, আমার মন যা চায় আমি তাই করব। দাদা যখন প্রায় আমাদের বাড়ির পাশে চলে আসেন, তখন সেই প্রাণীটি বলে ওঠে, যা, আমি আবার ফেরত চলে যাচ্ছি। আমার সাইকেলে চড়তে খুব ভালো লাগে, তাই আমি এরকম করি, আর মাঝে মাঝে আমি এরকম করব। তোর বড় কোনো ক্ষতি করব না, কিন্তু তোর সাইকেলে আমি চড়বো। অদ্ভুত একটি ঘটনা যে এই ধরনের পিশাচ প্রকৃতির জিনিস সাইকেলে চড়তে পছন্দ করে। তবে একটা ব্যাপার, সাইকেল কিন্তু লোহার তৈরি, তারপরেও লোহায় কিন্তু এই পিশাচ শ্রেণীর জিনিসগুলো ভয় পেল না। আমরা জানি যে লোহা বা আগুন দেখলে, বিশেষ করে আগুন দেখলে যে কোনো জীববলি ভয় পায়, লোহাতেও ভয় পায়। তবে লোহাতে যে সবসময় ভয় পায় না, এই ঘটনার মাধ্যমে আরো একবার প্রমাণিত হলো। বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা দেখেছি যে লোহাতে অনেক শ্রেণীর জিনেরাই ভয় পায় না, লোহার কোনো প্রভাব তাদের উপর পড়ে না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে চিলেভিটা, এই চিলেভিটা আসলে ভয়ঙ্কর এক জায়গা। সেখানে সত্যি এরকম সাপ কি আছে? হয়তো আছে, যেহেতু অনেকে দেখেছেন। আর গেলেই যে সবসময় দেখা যাবে বিষয়টা এমন নয়, হয়তো বা কারো চোখে পড়ে, কারো চোখে পড়ে না। ঘটনাটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthahorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর আপনারা কিন্তু পোস্ট করে বা কমেন্ট সেকশনেও আপনাদের মূল্যবান মতামত জানাতে পারবেন। আর সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের সদস্য হয়ে যেতে হবে। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের নাম আফনান দ্য হরর ওয়ার্ল্ড, একই নামে দুটো জিনিস। আর এই দুটো লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমাদের এবারের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। চলে আসলাম আমাদের ৭১ নং এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি বরিশালের শায়েস্তাবাদ থেকে আমাদেরকে পাঠিয়েছেন রায়হান। আর ঘটনাটি ঘটেছিল এই শায়েস্তাবাদের মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের একজন দপ্তরি, তার নাম হচ্ছে ইকবাল, তার সঙ্গে। ঘটনার সময়কাল 2009 কি 10 সাল, এরকম একটা সময় হবে। এক্সাক্ট সালটা এই ইকবাল রানা বলতে পারেননি। মূলত এই ইকবাল রানার ছেলের কাছ থেকেই এই রায়হান ঘটনাটি সংগ্রহ করেছেন। ওনার ছেলের নাম হচ্ছে রফিক। চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনা যখন শুরু হবে, এই সময়ে এই যে মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়ের একটা কলেজ সেকশন চালু করা হবে। এই জন্য নতুন একটি ভবন তৈরি করার জন্য কাজ শুরু হয়। যে কোনো অবকাঠামো তৈরি করতে গেলে সেখানে কিন্তু রড, সিমেন্ট, ইট, বালু এগুলো আনতে হয় এবং এগুলো পাহারা দেওয়ার জন্য কিন্তু লোকের প্রয়োজন হয়। যেহেতু লোকের একজন প্রয়োজন ছিল, একজন বিশ্বস্ত লোককে খোঁজা হচ্ছিল,
তখন এই ইকবাল নানা উনি স্কুলের হেড স্যার এবং অন্যান্য টিচারদেরকে বললেন যে আপনারা তো লোক খুঁজছেন, তো আমি এই কাজটি করতে চাই। এখন রাতের বেলা কিন্তু জেগেটা পাহারা দিতে হবে। উনি তো বেশ বয়স্ক হয়ে গিয়েছিলেন, স্কুলের টিচাররা ভাবছিলেন যে উনি এই কাজটি কি পারবেন, কিন্তু তারপরও উনি যেহেতু বিশ্বস্ততার সাথে এতদিন কাজ করে আসছেন, ওনার সততার বিষয় বিশ্বস্ততার বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে নাই। এই জন্য স্কুল কর্তৃপক্ষ বাহিরের কোন লোককে ওই রাতের বেলা পাহারাদার হিসাবে না রেখে এই ইকবাল নানাকেই রাখার সিদ্ধান্ত নেয়। তো ইকবাল নানা তো আসলে দপ্তরে ছিলেন, রাতের বেলা স্কুলে থাকতেন না, উনি চলে যেতেন ওনার বাড়িতে, কাছেই বাসা ছিল। তো উনি তো মোটামুটি প্রিপারেশন নিয়েছেন যে কিভাবে উনি পাহারাটা দেবেন। ওই বাড়ি থেকে কাঁথা বালিশ এগুলো নিয়ে এসেছেন এবং থাকবেন হচ্ছে লাইব্রেরিতে। লাইব্রেরিতে যে লম্বা টেবিল থাকে, ওই টেবিলের উপরেই এই কাঁথা বালিশ বিছিয়ে উনি বিশ্রাম করবেন আর রাতের বেলা পাহারা দেবেন। সবকিছু ঠিকঠাক। প্রথম রাত্রে তিনি চলে আসেন। প্রথম রাত্রে উনি রাত 2-2:30 পর্যন্ত পাহারা দেন। হাতে টর্চ লাইট ছিল, আশেপাশে ঘোরাফেরা করছেন। রাত 3টা-3:30 এরকম একটা সময় উনি চিন্তা করেন যে এখন শুয়ে পড়ি, ঘুম। আর ওনার ঘুম আসছিল ওই সময় খুব। তো উনি যখন শুয়েছেন, হঠাৎ করে মনে হলো যে ঝুমঝাম শব্দ, আর কি ঝুমঝাম শব্দ এই কারণে বলছি, মানে অদ্ভুত টাইপের শব্দ, কোনো কিছুর সাথে সেটা মেলে না। উনি একবার উঠে গেলেন, কে দেখেন না, কিচ্ছু না, সবকিছু স্বাভাবিক। প্রথমে ভেবেছিলেন কোন চোর টোর আসলো কিনা, আসতেই পারে। আবার এমনও হতে পারে যে এলাকার কোন দুষ্টু নেশাখোর ছেলে পেলে আসতে পারে এই জায়গা ফাঁকা পেয়ে। এই জন্য উনি বাইরে বের হন, কিন্তু বাইরে বের হয়ে উনি কিছুই দেখতে পান না। উনি ভাবেন যে ওনার ঘুম ঘুম আসছিল, এই জন্য হয়তোবা মনের ভুলে এটা শুনেছেন। ওই রাতের মতো উনি বেশ স্বাভাবিকভাবেই রাত পার করে দেন। সকাল হলে উনি আবার নিজের কাঁথা কম্বল ঠিকঠাক করে গুছিয়ে আবার উনি ক্লাসরুম গুলো খুলে ক্লাসরুম রেডি করে রাখেন। ওই রাত্রে তো অতটুকু ঘটনা ঘটেছিল। পরের রাত্রে উনি ঠিক একই সময়, রাত 2:30-3টা এরকম একটা সময়, খুব ঘুম পাচ্ছে, খুব। যদিও বা উনি রাত্রে ডিউটি করবেন রাত জেগে, কিন্তু ওই সময়ে ওর প্রচন্ড ঘুম পাচ্ছিল। আগের রাত্রেও ঠিক ওই সময় যেভাবে ঘুম পেয়েছিল। তো উনি আর কোনোভাবে নিজেকে ঘুম থেকে বিরত রাখতে পারছিলেন না। স্কুলের কল থেকে উনি চোখে মুখে পানি ছেটান, কিন্তু ঘুম ওনার কিছুতেই কাটছিল না। এমন অবস্থায় বাধ্য হয়ে তিনি ঘুমোতে চলে যান। তিনি যখন শুয়েছেন, শোয়ার পরে হঠাৎ করে ওনার মনে হলো আবার সেই একই শব্দ, আর এবারের শব্দটা বেশ কাছাকাছি একটা জায়গা থেকে আসছে। উনি উঠে পড়েন, উঠে ওনার হাতে একটা লাঠি এবং আর একটা হাতে টর্চ লাইট নিয়ে উনি লাইব্রেরির দরজা খুলে বেরিয়ে পড়েন। লাইব্রেরি থেকে বের হয়ে কয়েকটা রুম পরে আর একটা রুম থেকে শব্দ আসছিল। উনি আস্তে 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 রুমের কাছে এগোতে থাকেন। আগানোর পর উনি দেখেন রুমের তালা কিন্তু বন্ধ, কিন্তু ওই রুমের যে জানালাগুলো, কারণ করিডোরের জানালাগুলো খোলা থাকে, অপর পাশের জানালা খোলা থাকে, করিডোরের জানালা দিয়ে কিন্তু দেখা যায় ভেতরে কি হচ্ছে। কিন্তু ওই সময় ভেতরে ছিল অন্ধকার। চাঁদের আলো মোটামুটি ভালোই ছিল, আর ওনার হাতে টর্চ লাইট থাকলে উনি জ্বালাচ্ছিলেন না যে কে এই শব্দ করছে উনি দেখবেন। হঠাৎ করে টর্চ লাইট জ্বালালে তো এরা তো পালিয়ে যেতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। ওনার হাতে কিন্তু টর্চ লাইট নিয়ে উনি বেরিয়েছেন। উনি আস্তে আস্তে আগাচ্ছেন, হঠাৎ করে উনি খেয়াল করেন ওই রুমের ভেতরে লম্বা সাদা জামা পরা, আবার লম্বা কালো জামা পরা বেশ কিছু ছায়া মূর্তি, 15-16টা বা 14-15টা এরকম হবে। এগুলো এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে লাফিয়ে যাচ্ছে, আবার আর এক বেঞ্চ থেকে আর এক বেঞ্চে লাফিয়ে যাচ্ছে। এইভাবে ওরা নড়াচড়া করছে এবং ওই যে বেঞ্চ গুলো সরে সরে যাচ্ছে, এই জন্য এই অদ্ভুত টাইপের শব্দ হচ্ছে। তো উনি কাছাকাছি এসেছেন, ওর পায়ের শব্দের সাথে সাথে হঠাৎ করে মনে হলো এই জিনিসগুলো
বাতাসে মিলিয়ে গেল, একদম চুপচাপ হয়ে গেল পুরো রুম, চারদিকে পিনপতন নীরবতা। উনি আরেকটু ভালো করে দেখার জন্য ওই রুমের দিকে এগিয়ে গেলেন। যখনই ওই রুমের দরজা তো বন্ধ, জানালাটা আরেকটু ফাঁকা করেছেন দেখার জন্য, হঠাৎ করে উনি দেখেন বিশাল বড় বড় দুটি চোখ ওনার দিকে তাকিয়ে আছে, এবং চোখ দুটো এত বড়, তাহলে মাথাটা কত বড় হবে। হঠাৎ করে ওনার সামনে এরকম দুটো চোখ দেখে, এই চোখ দুটো কিন্তু ওই ক্লাসরুমের ভেতরে ছিল, কিন্তু সেটা জানালার কাছে এসে দাঁড়িয়েছিল। এইটা দেখার সাথে সাথে উনি ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যান। এরপর ওনার কিছু মনে নেই। পরের দিন সকাল প্রায় 10টা বাজে, স্কুল কিন্তু 10:30টায় ক্লাস শুরু হবে ওইখানে। এদিকে টিচাররা চলে আসছে, লাইব্রেরি রুম বন্ধ। টিচাররা লাইব্রেরি রুম ধাক্কাচ্ছে, নক করছে, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ আসে না। অনেক ধাক্কাধাক্কি করার পর ভেতর থেকে উঠে এই ইকবাল রানা দরজা খুলে দেন। টিচাররা বলেন, কি ব্যাপার ইকবাল, তো আপনি এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছেন? স্কুল শুরু হয়ে যাবে 10:30টায়, ক্লাস শুরু হয়ে যাবে, অ্যাসেম্বলি হবে কখন, সবাই চলে আসছে, আপনি রুম খোলেন নাই, লাইব্রেরি বন্ধ, আমরা এসে বাইরে দাঁড়িয়ে আছি, হলো নাকি? তখন ইকবাল রানা বলেন যে আমার তো খুব মাথা ধরেছে, কি হয়েছিল? তখন ওনারা বলেন যে অনেকক্ষণ ধরে আমরা দরজা ধাক্কাচ্ছি। তখন ইকবাল মানে নানা চিন্তা করেন যে আচ্ছা, রাতের বেলা তো আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, মনে হয় আমি একটা ভয়ানক জিনিস দেখেছিলাম, কিন্তু আমি তো সেখানে পড়ে গিয়েছিলাম বলে আমার যতদূর মনে পড়ে, কিন্তু আমি কিভাবে লাইব্রেরির মধ্যে আসলাম, কিভাবে দরজা ভেতর থেকে আমি খুললাম, এটা আপনি চিন্তা করছেন। এদিকে টিচাররা তো ওনাকে রাগারাগি করছে যে এরকম এত দেরি পর্যন্ত দেরি করে ঘুমানোর জন্য, স্কুল দেরি হয়ে যাচ্ছে, যদি হঠাৎ করে কোনো পরিদর্শক আসেন এটা দেখেন, স্বাভাবিকভাবেই হেডমাস্টারকে রাগারাগি করবেন, বকাঝকা করবেন, স্কুলের অব্যবস্থাপনার কথা তুলে ধরে। এই জন্য টিচাররাও একটু বিব্রত কর একটা পরিস্থিতিতে পড়ে যান আর কি, সিচুয়েশনের কারণে। উনি ইকবাল রানা খুব বেশি কথা বলেন না, কিন্তু উনি খেয়াল করছিলেন যখন উনি রাতের বেলা লাইব্রেরি থেকে ওই শব্দ পাওয়ার পর রুম থেকে বের হয়েছিলেন, ওনার হাতে টর্চ লাইট এবং একটা লাঠি নিয়ে বের হয়েছিলেন। এই দুটো কোথায়? উনি খুব ভালোভাবে খেয়াল করেন যে লাঠিটা ঠিক সেই রুমের সামনে পড়ে আছে, কিন্তু টর্চ লাইটটা কোন একজন টিচার উঠিয়ে একটা পাশে রেখে দিয়েছেন। জিজ্ঞেস করলে বলেন ওই টিচার ওই টর্চ লাইটটা ওই রুমের সামনে দেখেছেন পড়েছিল, এই কারণে উনি সেটা তুলে এক পাশে রেখে দিয়েছেন। তখন ইকবাল রানা চিন্তা করেন, আমি তো ভেতরে ছিলাম, আমার স্পষ্ট মনে আছে আমি টর্চ লাইট এবং লাঠি নিয়ে বাইরে বের হয়েছিলাম, তাহলে আমি ভেতরে আসলাম, দরজা বন্ধ, টর্চ লাইট এবং লাঠি কেন বাইরে ছিল? এটা তো আমার কোনোভাবে মনের ভুল হতে পারে না। ওই অবস্থাতে উনি রাতের বেলা কি ঘটেছিল এই বিষয়টি কাউকে বলেন না, চেপে যান এবং মনকে বুঝতেন যে এটা টোটালি স্বপ্নের মধ্যে হয়েছে। এভাবে বুঝতেন যে কোনো কারণে হয়তো বা টর্চ লাইট বা ওইটা ওইখানে চলে গেছে, ওনার খেয়াল নাই, বা রেখে চলে আসছেন রাতের বেলা, হতেই পারে। দ্বিতীয় রাত কিন্তু চলে যায়। তৃতীয় রাত উনি শুয়ে আছেন লাইব্রেরিতে, ওইভাবে কিন্তু ডিউটি দিয়ে উনি যখন রাত 2:30-3টা বাজে তখন ওনার আবার সেই ঘুমটা আসে, এই কারণে উনি লাইব্রেরিতে শুয়েছিলেন। প্রতিদিন একই সময় ওনার এমন ভয়ানক ঘুম পাচ্ছিল যেটি আসলে ওনার নিজের কাছেও খুব অদ্ভুত ব্যাপার বলে মনে হচ্ছিল। তারপরও রাতের বেলা ঘুম আসতেই পারে। উনি যখন লাইব্রেরিতে শুয়েছেন, হঠাৎ করে ওনার কানে এক ধরনের শব্দ ভেসে আসে, তবে এই শব্দটা এবার ক্লাসরুম থেকে আসছে না, মনে হচ্ছে পানির মধ্যে এক ধরনের শব্দ হচ্ছে। স্কুলের পাশেই একটি বেশ পুরনো একটা পুকুর রয়েছে। এটা যে কত পুরনো এটা বলা খুব মুশকিল হলেও মোটামুটি 100 বছরেরও বেশি পুরনো বলে স্থানীয়রা জানেন। ওটা স্কুলেরই পুকুর, স্কুলেরও বয়স অনেক। এখন ওই পানির শব্দ হওয়ার পর উনি লাইব্রেরি থেকে বের হন, একই রকম ভাবে হাতে একটি লাঠি এবং টর্চ লাইট নিয়ে। উনি লাইব্রেরির দরজা খুলে বের হয়েছেন,
যেই পাশটাতে পুকুর, ওই পুকুরটা দেখার জন্য আর একটা রুমের ভেতর দিয়ে জানালা খুলে সেই পুকুরটা স্পষ্ট ভাবে দেখা যাবে। তো উনি সরাসরি ওই করিডোর দিয়ে মাঠ দিয়ে ওই পুকুরের কাছে না গিয়ে উনি কি করেন, আর একটা রুম খুলে পা টিপে টিপে ওই রুমে গিয়ে জানালার কাছে দাঁড়ান। ওই জানালাগুলো ছিল কাঠের জানালা। কাঠের জানালা কিন্তু দেখা যায় বহু পুরনো হয়ে গেলে কাঠের বিভিন্ন অংশে ঘুরে ধরে আস্তে আস্তে সেই অংশগুলো খুলে পড়ে, তখন বিভিন্ন জায়গায় ফাটল সৃষ্টি হয় এবং ওই ফাটল দিয়ে কিন্তু স্পষ্টভাবে কিন্তু দেখা যায় অনেক কিছু। তো ওই জানালার নিচের দিকে বেশ খানিকটা অংশ ভেঙে গিয়েছিল। উনি ওই অংশ দিয়ে তাকান যে পুকুরে কি হচ্ছে। উনি স্পষ্টভাবে দেখতে পান যে ওই পুকুরের পানিতে 15-16টা অবয়ব। এই অবয়বের মধ্যে কারো কারো শরীরে লম্বা জুব্বার মতো কিছু পরা, আবার কারো কারো শরীরে কালো টাইপের জুব্বা পরা, এরকম। কিন্তু চেহারা ভালো বোঝা যাচ্ছে না, এবং এরা পানির ঠিক উপরেও না পানির ভেতরেও না, কোমর সমান পানি, এর উপর দিয়ে খেলা করছে। এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, কেউ আবার পানির উপরে উঠে দৌড়াচ্ছে। মানে পানির উপরে তো কারো দৌড়ানো সম্ভব না, সে ডুবে যাবে, কিন্তু এগুলো পানির উপর দিয়ে দৌড়াচ্ছে, কারণ কখনো কোমর সমান পানিতে ডুবে যাচ্ছে, মানে খেলা করছে আর কি। আর এই পানির শব্দটাই উনি শুনতে পাচ্ছিলেন, ছলাৎ ছলাৎ শব্দ। উনি এটা দেখে আর সেন্স ধরে রাখতে পারেন নাই, ওইখানে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। এবারও একই ঘটনা ঘটে। সকালবেলা টিচাররা আসেন, এসে দরজা ধাক্কান। উনি ছিলেন লাইব্রেরির ভেতরে, ভেতর থেকে বন্ধ। উনি ওঠেন, উঠে দরজা খোলেন। টিচাররা বকাঝকা করেন এই কারণে যে বেশি বেলা পর্যন্ত ঘুমিয়েছে এই জন্য না। টিচাররা বলেন যে তুমি এই যে রুমগুলা, এই রুমগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করো নাই কেন? তখন ইকবাল নানা তো আকাশ থেকে পড়েন, পরিষ্কার পরিচ্ছন্ন করি নাই মানে? আমি তো বিকেল বেলা যখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল তখন প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছি, এবং টেবিলগুলো ঠিক করেছি, বেঞ্চগুলো ঠিক করেছি। তখন টিচাররা বলে ঠিক আছে চলো আমাদের সাথে, দেখি তুমি কি কাজ করেছো। টিচারদের সাথে সেই রুমগুলোতে গিয়ে চক্ষু ছানা পড়া, প্রত্যেকটা বেঞ্চ বাঁকা করে রাখা, বিভিন্ন জায়গায় সাদা টাইপের কিছু কাগজ কুটি কুটি করে ছড়িয়ে ছিটিয়ে রাখা, মানে কোন ক্লাস শেষ হয়ে গেলে ঠিক যেভাবে এলোমেলো হয়ে থাকে ক্লাসরুম, ওই রকম, ক্ষেত্র বিশেষে এর থেকেও বেশি। উনি কিছুতেই বোঝাতে সক্ষম হলেন না টিচারদেরকে যে উনি বিকেল বেলা এই কাজটি করেছিলেন। উনি বোঝাতে পারছিলেন না এটা সত্য। তখন ওনার মনে পড়ে উনি রাতের বেলা এক জায়গায় জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন, সেখানে তার টর্চ লাইট এবং লাঠিটি থাকার কথা। সত্যি উনি গিয়ে দেখেন ওই যে সেই ভাঙা জানালার কাছে যে রুমটা, মানে যে রুমটা তুমি গিয়েছিলেন, ভাঙা জানালা দিয়ে তাকিয়েছিলেন, তার মধ্যে ওনার টর্চ লাইট এবং লাঠিটি পড়ে আছে। তখন উনি চিন্তা করেন যে আসলে তার সাথে স্বাভাবিক কিছু ঘটছে না, ভয়ানক কিছু ঘটছে। উনি এই বিষয়টা তার সন্তানদের সাথে শেয়ার করেন, পরিবারের সাথে শেয়ার করেন। তখন তার ছেলে, এই যে রফিক মামা, উনি স্পষ্টভাবে তার বাবাকে জানিয়ে দেন যে এই কাজ বন্ধ করেন, আপনাকে পাহারা দিতে হবে না। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে দেন যে আপনি আর পাহারা দিতে পারবেন না, তারা অন্য লোক রাখুক। উনি গরিব মানুষ ছিলেন, এই কারণেই মূলত রাতের বেলা এই পাহারাদের কাজটি করতে চেয়েছিলেন, এক্সট্রা কিছু টাকার আশায় পরিশ্রম করে উপার্জন করতে চেয়েছিলেন। যেহেতু এই ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল, এই কারণে উনি আর পারিবারিক চাপে সেখানে যেতে পারলেন না। উনি নিজেও ভয় পাচ্ছিলেন, বারবার ওনার সাথে এই ধরনের সমস্যা হচ্ছিল। এরপর যেটা হয়, মানে যেই রাত্রে উনি ঘুমালেন, ওই রাতে তো উনি আর পাহারা দিতে যান নাই, স্কুল কর্তৃপক্ষকে বলে দেন যে উনি আর যাবেন না। সেই রাত্রে উনি ঘুমিয়ে আছেন, ওনার পাশে ওনার স্ত্রী ঘুমিয়ে আছেন। রাত আনুমানিক 2টো কি 2:30। হঠাৎ করে কেউ একজন ডাকে, ইকবাল নানা। আর একটা ভয়েস আবার ডাকে, ইকবাল চাচা। মানে একবার ইকবাল নানা, একবার ইকবাল চাচা, 2বার ডাকে। ডাকার পর তখন এই ইকবাল নানা, উনি ওনার ভাষ্য অনুযায়ী উনি নিজের অজান্তেই
বিছানা থেকে নেমে দরজা খুলে বাইরে চলে যাচ্ছিলেন। ওনার শরীরের উপর ওনার কোনো নিয়ন্ত্রণ ছিল না। উনি হাঁটতে হাঁটতে চলে যান সেই স্কুলের পুকুর পাড়ে, যেখানে শান বাঁধানো ঘাট। সেখানে যাওয়ার পর উনি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে পানির দিকে নেমে যাচ্ছিলেন। একটা পর্যায়ে ওনার পায়ে পানির টাচ লাগে, তার মানে উনি পানির ভেতরে যে সিঁড়ি রয়েছে সেখানে চলে গিয়েছেন। হঠাৎ করে মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ওর পেছন দিকে তাকাতেই সাদা জুব্বা টাইপের কিছু পরা খুবই সুদর্শন একজন মানুষকে দেখতে পান। একদম মানুষের অবয়ব, চেহারাটা খুবই সুন্দর ছিল। উনি এটা দেখার সাথে সাথে আর কিছু মনে করতে পারেন না, ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। তার সাথে কোনো কথোপকথন হয়নি। এদিকে উনি যে রাতের বেলা বাইরে বের হয়ে এসেছেন, এটা কিন্তু ওনার পাশে থাকা স্ত্রী সে কিন্তু ঘোরাঘুরি টের পায়নি। আর ভোরবেলা যখন স্কুলের পাশ দিয়ে লোকজন যাচ্ছিল কৃষিকাজ করার জন্য, তখন ওই পুকুর ঘাটে এই ইকবাল নানাকে পড়ে থাকতে দেখে এদের একজন দ্রুত এই ইকবাল নানার বাড়িতে খবর দেন। বিশেষ করে তার ছেলে রফিককে ডেকে তোলেন, বলে তোমার আব্বা কোথায়? বলে আব্বা তো ঘরে। বলে না, সে তো ঘরে নাই, সে পুকুর ঘরে পড়ে আছে। তো এই রফিক মামা বলে ইম্পসিবল, আব্বা তো ঘরে। তো কারণ হলো তখনও তার বাবার ঘরের দরজা বন্ধ ছিল ভেতর থেকে, বাইরে বের হলে তো দরজা খোলা থাকবে। তো উনি দরজা ধাক্কান, বেশ খানিক্ষণ ধাক্কাধাক্কি করার পর আম্মা দরজা খোলেন, মানে রফিক মামার আম্মা। দরজা খোলার পর বলেন আব্বা কোথায়? বলে সে তো ঘরেই ছিল, ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে উনি কিভাবে বের হলেন? এটাই হলো কথা। তারা দৌড়ে ছুটে যান পুকুরের সেই ঘাটের কাছে এবং গিয়ে তাকে ওইভাবে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন সেখান থেকে। তারপর তাকে যখন বলা হয় যে কি হয়েছে, তখন তিনি বলেন যে রাতের বেলায় এই ব্যাপারটা হয়েছে। তখন এই রফিক মামা উনি স্থানীয় ইমাম সাহেবকে ডেকে ঝাড়ফুঁক করিয়ে দেন এবং বলেন যে এটা ঠিক হয়ে যাবে, এটা খুব বেশি সমস্যা হবে না। ইমাম সাহেব সেটাই বলেন। এর 1-2 দিন মোটামুটি স্বাভাবিক ছিল। এই যে ইকবাল নানা, ওনার 2 মেয়ে 1 ছেলে, এর মধ্যে ওনার বড় মেয়ের বিয়ে হয়েছে, আর একজন হচ্ছে এই রফিক মামা, আর এক মেয়ের এখনো বিয়ে হয়নি। এই যে ওনার যেই মেয়ের বিয়ে হয়েছে সে বাবার বাড়িতে বেড়াতে আসে, তার একটা পুত্র সন্তান ছিল সেই মেয়ের। আর এই পুত্র সন্তান মানে নাতিকে এই ইকবাল নানা খুবই আদর করতেন, খুবই ভালোবাসতেন। তার একদম চোখের মনি ছিল, সবসময় তার সাথে খেলাধুলা করতেন। বাড়িতে আসছে তো আসে দিনের বেলা, সারাদিন খেলাধুলা করছে, সন্ধ্যার পরও নানা নাতি খুনসুটি করছে, খেলাধুলা করছে। নাতিও নানাকে খুব পছন্দ করে। এদিকে রফিক মামা বাড়িতেই ছিল, ওই সময় অন্য একটা কাজ করছিল। আর এই ইকবাল নানার যে 2 মেয়ে এবং ইকবাল নানার স্ত্রী, এই 3 জনই রান্নাঘরে বসে রান্না করা সংক্রান্ত কাজ করছে এবং নিজেদের মধ্যে গল্পগুজব করছে। আর যে নানা নাতি যে খেলাধুলা করছে এর সত্ত্বেও কিন্তু এই রান্নাঘর থেকে তারা পাচ্ছিলেন। নাতিটা হেসে উঠছে, নানাও হেসে দিচ্ছে। এরপরে কি হয়, হঠাৎ করে চারদিক শুনশান নীরবতা নেমে আসে। মানে এই যে নানা নাতির কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তখন এই বাচ্চার মা, মানে এই ইকবাল নানার যে মেয়ে, যার সন্তান, সে চিন্তা করছে যে কি ব্যাপার, আমার বাচ্চার কোনো আওয়াজ শুনি না, আমার আব্বারও কোনো আওয়াজ শুনি না, একটু আগেই তো বেশ শব্দ পাচ্ছিলাম। তো তিনি রান্নাঘর থেকে উঠে গিয়ে ঘরে যান। ঘরে গিয়ে দেখেন তার আব্বা অচেতন অবস্থায় পড়ে আছে এবং তার ছেলে নাই সেখানে। সে তাকে ডেকে তোলেন, আব্বা ওঠেন ওঠেন, আমার ছেলে কোথায়? তো উনি চোখ কসলাতে কসলাতে উঠে বলেন যে আরে ও তো এখানে ছিল, আর আমার কি হয়েছিল, আমি মানে ঘুরে গেলাম কখন, আমি তোর সাথে খেলতেছিলাম। তখন ছেলে গেল কোথায়, একটু আগে এখানে ছিল। তখন বাচ্চার মা তো চিৎকার চেঁচামেচি শুরু করে, রফিক মামা চলে আসে। তো রফিক মামার অন্য যে ছোট বোন, রফিক মামার মা মানে ইকবাল নানার মানে স্ত্রী রান্নাঘর থেকে চলে আসেন। কি হয়েছে, কিছু বাচ্চা নেই। সবাই মিলে বাচ্চা খোঁজাখুঁজি করতে শুরু করে, চারদিকে খোঁজাখুঁজি শুরু করে, কোথাও পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একটা পর্যায়ে খোঁজাখুঁজি করতে করতে ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে যখন সবাই বাড়িতে ফেরত আসে বা উঠোনে এসে দাঁড়ায়, তখন সবাই একটা দৃশ্য দেখে চিৎকার দিয়ে ওঠে। সেটা হলো ওই ছেলে
এই টিনের চালের যে বারান্দা, ঘরের একটা অংশ থাকে এবং ঘরের বারান্দা থাকে, বারান্দার উপর যে টিন, এই টিনের চালের উপর ওই ছেলেটি দিব্যি দাঁড়িয়ে রয়েছে। 2-2.5 বছর বয়স বাচ্চার, সে দিব্যি দাঁড়িয়ে রয়েছে সেখানে এবং সে হাসছে। এই দৃশ্য দেখে তো মানে সকলে চিৎকার চেঁচামেচি শুরু করে, আরে ও এখানে উঠলো কিভাবে রাতের বেলা। কিন্তু ভয়ানক ব্যাপার হচ্ছে এই যে ইকবাল নানা, উনি দেখছেন যে 14-15টা অবয়বগুলো মানুষের অবয়বের সমানই, কারো গায়ে সাদা জামা জুব্বার মতো, কারো গায়ে কালো জামা জুব্বার মতো। এই অবয়বগুলো তার নাতিকে 2 হাত দিয়ে ধরে রেখেছে এবং ইকবাল নানার দিকে তাকিয়ে হাসছে। ইকবাল নানা তখন চিৎকার করে বলে ওঠেন, তোমাদের সাথে যদি আমার কোনো শত্রুতা থাকে তোমরা আমার উপর প্রতিশোধ দাও, আমার নাতিকে ছেড়ে দাও। ও তো কোনো অন্যায় করে নাই, আর আমি কি অন্যায় করছি? আমার অন্যায়ের শাস্তি কেন আমার নাতিকে তোমরা দিতে যাচ্ছ? ওকে ছাড়ো। এদিকে ইকবাল নানা যে এই কথা বলছেন, বাড়ির অন্য কোনো সদস্যরা কিন্তু ওই অবয়বগুলিকে দেখতে পাচ্ছে না, কিন্তু ইকবাল নানা দেখতে পাচ্ছে। সকলে চিন্তা করছে কি ব্যাপার, উনি এরকম করে কথা বলছে কেন, কার সাথে কথা বলে? ওইদিকে কি হয়, ওই রফিক মামা যিনি, উনি একটা মই নিয়ে আসেন, তার ভাগিনাকে চাল থেকে নামাবেন। তখন মই হাতে করে নিয়ে আসছিলেন পাশের একটা জায়গা থেকে এবং ওই চালের সাথে ঠেকাবেন এবং তার ভাগিনাকে নামাবেন। এমন অবস্থায় ইকবাল নানা দেখতে পান যে ওই অবয়বগুলি তার নাতিকে ওই চালের উপর থেকে সজোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। প্রচন্ড জোরে নিচে পড়ে প্রচন্ড আঘাত পায়। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই আঘাত পাওয়ার অল্প সময়ের মধ্যে খুবই নির্মম ভাবে এই বাচ্চা ছেলেটি মারা যায়। সারা বাড়িতে শোকের ছায়া নেমে আসে। কি হলো, হঠাৎ করে কি হয়ে গেল? পরিবারের একটা মাত্র নাতি, সে এইভাবে মারা গেল এত নির্মম ভাবে। সকলের চোখের সামনে কেউ কিছুই করতে পারলো না। সকলে চিন্তা করছে এটা একটা দুর্ঘটনা, কিন্তু ইকবাল নানা তো জানে এটা দুর্ঘটনা নয়। নিজের চোখে দেখেছেন যে ওই অবয়বগুলি ইকবাল নানার নাতিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওখান থেকে। উনি কিন্তু সেন্সলেস হয়ে গিয়েছেন যখন তার নাতি পড়ে গিয়েছিল। এরপর ওনার সেন্স ফেরানোর চেষ্টা করা হয়, কিন্তু ওনার সেন্স ফিরছিল না। এর মধ্যেই আত্মীয় স্বজনরা আসে, এই বাচ্চা ছেলেটিকে গোসল করিয়ে দাফন করা হয়। দাফন করার বেশ অনেক সময় পর ইকবাল নানার জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফেরত আসার পরে উনি জিজ্ঞেস করে আমার নাতি কোথায়? সকলে বলেন যে নাতির সাথে এই ঘটনা ঘটেছে। উনি বলেন যে এটা স্বাভাবিক কিছু না, আমি এরকম এরকম দেখেছি। তখন পরিবারের সদস্যরা খুব ভালো করে বিষয়টা চিন্তা করেন যে আসলেই তো এটা তো স্বাভাবিক না, এটা নর্মাল ঝাড়ফুঁকের কাজ না, এটা খুবই ভয়ানক কোন একটা ব্যাপার ঘটে চলছে আমাদের পরিবারের সাথে। তাহলে এতটুকু বাচ্চা কেন এইভাবে মারা যাবে? তখন রফিক মামা ভালো কবিরাজ খুঁজতে থাকেন, ভালো হুজুর যারা এইগুলো ট্রিটমেন্ট করতে পারে। উনি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না ভালো। এর মধ্যে বেশ কয়েকদিন কেটে যায়। ইকবাল নানা হাট থেকে ফিরছিলেন কিছু বাজার করে। বেশ রাত হয়ে গিয়েছিল। বাজার করে ফেরার পথে চাঁদনি রাত, উনি স্কুলের কাছাকাছি একটা জায়গা দিয়ে আসছিলেন। হঠাৎ করে দেখেন যে এই 14-15টা অবয়ব, সেই অবয়বগুলি ওনাকে ঘিরে ধরেছে। ঘিরে ধরার পর উনি ভয় পান নাই। ওনার মধ্যে খুব ক্ষোভ কাজ করছে তাদের উপরে যে আমার নিষ্পাপ এই ছোট নাতিটাকে কেন ওরা হত্যা করলো। ওনার খুব ক্ষোভ, খুব রাগ হচ্ছিল এবং কি করবে, তাদের উপর কিভাবে প্রতিশোধ নেবে, উপায় তো নাই। তখন ইকবাল নানা কান্নাকাটি শুরু করে দেন যে আমার কি অপরাধ তোমরা বলো, আমি কি করেছি যার কারণে তোমরা আমাকে শাস্তি দিচ্ছ? আমার ঘুম নাই, নামা নাই, খাওয়া নাই, আমার শরীর শুকিয়ে যাচ্ছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার নিষ্পাপ নাতিটাকে তোমরা এভাবে হত্যা করলা কি কারণে, কি অপরাধ বলো আমাকে। হয় আমাকে এক্ষুনি মেরে ফেলো, আমার পরিবারকে ক্ষতি করো না, আর আমাকে মেরে ফেলে এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। এবং কান্নাকাটি করতে করতে উনি মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন।
এমন অবস্থায় ওই অবয়বগুলোর মধ্যে থেকে একটা অবয়ব কথা বলে ওঠে। তখন সে বলে ওঠে, তুমি আমাদেরকে কিন্তু খুব বিরক্ত করছো, আমরা সতর্ক করার চেষ্টা করেছি, তুমি শোনো নাই, এই কারণে তোমাকে শাস্তি দিয়েছি এবং দিচ্ছি এবং তোমার নাতিটাকে হত্যা করেছি।